সেট থ্রি এর ফার্স্ট ম্যাচ যেটা বলছে সেটা কি, সেটা বলছে যে একজন ব্যবসায়ী রয়েছে। এই ব্যবসায়ী কি করছে, একটি দ্রব্যের বিক্রয় মূল্য ধার্য করলো ক্রয় মূল্যের 45% বেশিতে। তার মানে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 45% বেশি। তাহলে সিপি যদি 100 হয়, তাহলে এসপি বা বিক্রয় মূল্য কত, 145, এটাই তো। তিনি ক্রেতাদের ওই দ্রব্যে 21% ছাড় দিলে তার কত শতাংশ লাভ হবে। তিনি এক মিনিট, তিনি ধার্য করেছেন বলা আছে। আচ্ছা, ধার্য করা মানে কি? ধার্য করা মানে হচ্ছে এটা এসপি নয়, কিন্তু এটা হচ্ছে এমপি, মার্ক প্রাইস। এটাকে ধার্য করা হবে, ঠিক আছে। ধার্য মানে কি, যেটা এমআরপি লেখা থাকে, যেটা হচ্ছে এমআরপি লেখা থাকে, সেটাই বেসিক্যালি কি এমপি, ঠিক আছে। তাহলে তিনি 145 টাকা ধার্য করলেন, এবং যখন তুই জিনিসটা কিনতে যাচ্ছিস তখন 21% ছাড় দিচ্ছে। এবার 21% ছাড়টা কিসের উপর দেবে? এটার উপরেই দেবে, মার্ক প্রাইসের উপরে। তার মানে 145 মাল্টিপ্লাইড বাই 21% ছাড় মানে কত? মানে হয়ে গেল 79/100, কারেক্ট, 79/100। আমাকে জিজ্ঞেস করছে কত শতাংশ লাভ হবে নিকটবর্তী পূর্ণ সংখ্যা। তার মানে কি, ভাগটা মিলবে না, দেখেই বোঝা যাচ্ছে। তো এখানে যদি আমি হিসেব করি, তাহলে এখানে 20-তে 5-এ কাটবে, আর এখানে 5-2-এ 10, 4-এ 14, 5-9 45। তো টেকনিক্যালি আমি দেখতে পাচ্ছি 29 গুণিত 79/20 এইটা আসছে, রাইট রাইট। এবার মজাটা হচ্ছে যে এইখানে আমি কি করতে পারি, যে এই দুটোকে গুণ করে আমাকে ভাগ করতেই হবে, না হলে কি হবে, আমার এখানে যেহেতু এইগুলো চারটের কোনোটাই কিন্তু আনসার নয়, এই চারটে নিকটবর্তী পূর্ণ সংখ্যা মানে কি করা আছে, রাউন্ড অফ করা আছে। কি করা আছে, রাউন্ড অফ করা আছে। রাউন্ড অফ করা আছে বলে আমাকে ভাগটা করতেই হবে। একটু ভালো করে দেখ, 29কে আমি 30-1 লিখতে পারি, লিখতে পারি। আচ্ছা, 29কে যদি 30-1 লিখতে পারি, তার মানে কি? তার মানে এটা হতে পারে যে 30 দিয়ে 79কে গুণ করো, যেটা খুব ইজি কাজ। 30 দিয়ে 79কে আমি গুণ করতেই পারি। 7-3 কত, 210, 9-3 কত, 27, তাহলে 210 আর 27-এ 237, রাইট। এটা হয়ে গেল। মাইনাস 79-এর 1 গুণ করলে 79, কিন্তু ওকে মাইনাস করে দিই, তাহলে গুণফলটা চলে আসবে। বোঝা গেল কীভাবে করলাম গুণটা। 9-কে 10, তাহলে 1, 7-কে 8, 8, 9, 17, তাহলে 1, 1, 2-এ 3, 2, তাহলে 2291 এখানে চলে এলো। 20 দিয়ে গ্যাপ করতে হবে, তো 20 দিয়ে যদি করি, 20 1-কে 20, 2-এ 22, 29, তাহলে 29 যদি হয় তাহলে কত হবে, 20 আবার 1-কে 20, তার মানে 11, 11 দেখতে পাচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, 11, 20, একটু ভালো করে দেখ, 20 1-কে 20, এখানে 22 চলে এলো, নিচে 29, তাহলে 29 আবার 20 1-কে 20, 9 থাকলো 91, 91 যদি হয় তাহলে 20 কততে, 20 9-এ 80, তার মানে কত থেকে, একটু ভালো করে দেখ, 119 দেখাচ্ছে না, 119 পয়েন্ট সামথিং হবে, হ্যাঁ কি না? 119 পয়েন্ট সামথিং যদি দেখাচ্ছে, তার মানে এখানে একটু ভালো করে বলছি, সিপিটা আমি 100 দিয়েছিলাম, বিক্রয় মূল্যটা আমার 119 আসলো, মানে কত পার্সেন্টের লাভ হচ্ছে, প্রায় 19%-এর লাভ হচ্ছে। কিন্তু এই 19% এখানে কোথাও অপশানে নেই, তার মানে 18% আনসার। কথাটা বোঝা গেল? জিনিসটাকে আমরা এইভাবে শর্ট আউট করবো, ঠিক আছে। কত আনসার হলো তাহলে আমাদের, 18%। ঠিক আছে, পরেরটা এমপি হয়। ধার্য করা মানে এমপি হয়। ধার্য মানে কি, ধার্য মানে আমি ঠিক করলাম আমি কততে বিক্রি করবো, সেটা হচ্ছে এমপি, মার্কেট প্রাইস। কিন্তু কাস্টমার এসে বললো পয়সা নেই, তাই ছাড় দিতে চাইছে। তো ছাড় চাইলে তখন কি করতে হবে, ডিসকাউন্ট দিতে হবে, সেইটাই এখানে বলা আছে। বোঝা গেছে ব্যাপারটা? পরেরটা, বেশি দর্শনার্থী পেতে চিড়িয়াখানা 20% ছাড় ঘোষণা করেছে প্রতি 25 পয়সার টিকিটে। একটু ভালো করে বুঝবি 20% ছাড় মানে কত। আগেই বলেছি 5-এর জিনিসটা 4-এ বিক্রি হবে। সিপি যদি 5 থাকে, বা এটা যদি হয় আমার মানে 5 টাকার জিনিসটা আবার 4 টাকায় বিক্রি হবে। সোজা কথা, এটা হচ্ছে 20% ছাড়, তাই তো।
প্রত্যেক 25 পয়সার টিকিটে বলা আছে, তাহলে 25 পয়সার টিকিটে যদি 20% ছাড় দেওয়া হয়, তাহলে 5-এর মান 25, 5-এর মান 25, ঠিক বললাম? 5-এর জিনিসটা 4-এ বিক্রি করছি, 5-এর মান 25, মানে কত গুণ করা আছে? 5 গুণ করা আছে, তাহলে 4টাও 5 গুণ হবে, তাই 4 আর 5-এ 20। তার মানে টেকনিক্যালি আমি 25 পয়সার যে টিকিটটা, সেটা কততে বিক্রি করছি? সেটা 20 টাকায় বিক্রি করছি। ইজ দ্যাট কারেক্ট? 20 টাকায় বিক্রি করলাম। এই কারণে টিকিটের বিক্রি 28% বৃদ্ধি পায়। তার মানে টিকিটের এখন প্রাইস কত হয়ে গেছে? 20 টাকা। দর্শকের সংখ্যা যত শতাংশ বৃদ্ধি পাবে সেটা জিজ্ঞেস করছে। আচ্ছা, এই কারণে টিকিটের বিক্রি 28% বৃদ্ধি। তাহলে একটু ভালো করে বোঝ, আমার প্রথমে দাম ছিল 25 টাকা, ওকে? এটা কি টিকিটের প্রাইস? প্রথমে দাম ছিল 25, আমি 25 ধরছি। সেকেন্ডেরটা দাম ছিল কত? 20, মানে 25 থেকে কত হলো? 20 হলো, রাইট? হ্যাঁ, 25-এর থেকে 20 হলো। এবার এখানে বলছে টিকিটের বিক্রি 28% বৃদ্ধি পাবে। তার মানে কি 28% বৃদ্ধি মানে কত? 100 জিনিসটা 128 হবে, টিকিটের সংখ্যা যেটা 100 জিনিস 128 হবে, হ্যাঁ কি না? এক্স্যাক্টলি। তার মানে কত? তার মানে এটাকে যদি কাটি 4 দিয়ে 25-এ, এটাকে যদি কাটি 4 3 12 4 2 8, তাহলে 25-এর 32 হবে। একটু ভালো করে দেখ, 25 আর এখানে 32 চলে এলো। এটা কি? এটা হচ্ছে আমার টিকিটের বিক্রি, টিকিটের বিক্রি। আচ্ছা, এক সেকেন্ড, একটু নিচে লিখতে হবে, 25 32টা একটু নিচে লিখতে হবে। 25 এখানে 32, এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল সেল অফ টিকিট, সেল অফ টিকিট, ঠিক আছে? সেল অফ টিকিট, কোনো ডাউট এই অবধি? এটা টিকিটের প্রাইস, এটা সেল অফ টিকিট, ঠিক? আচ্ছা, টিকিটের বিক্রি 28% বৃদ্ধি বলা আছে, দর্শকের সংখ্যা যত শতাংশ বৃদ্ধি পাবে এটা জিজ্ঞেস করছে। এবার একটু ভালো করে বোঝ, টিকিটের বিক্রিটা হয়ে গেল এটা, তাহলে দর্শকের সংখ্যা যেটা সেটা কোথায় থাকবে? দর্শকের সংখ্যা যেটা সেটা কোথায় থাকবে? তুই যদি ভালো করে দেখিস, দর্শকের সংখ্যা বেসিক্যালি মানে টিকিটের প্রাইস, এটাকে কত দিয়ে গুণ করলে এই জায়গাটায় পৌঁছবো। কারণ এই মাঝে কিছু একটা দিয়ে গুণ করলে তবেই 25 ইন্টু সামথিং সমান 25 হবে। তা আমি দেখেই বুঝতে পারছি এটা 1 দিয়ে গুণ আছে। এই মাঝের যে ভ্যাকিউমটা আমি দিলাম, এই জায়গাটা হচ্ছে আমার কি? দর্শকের সংখ্যা। তো আমি এটা দেখে বুঝতে পারছি 1, আর এটা দেখে বুঝতে পারছি 32/20। তুই বলবি স্যার 32কে কত দিয়ে গুণ করতে হয়? তো টেকনিক্যালি 32/20 আমরা লিখতে পারি, কারণ 20কে 32/20 দিয়ে গুণ কর, দেখ 32 চলে আসবে, 20 20 কেটে যাবে, 32 চলে আসবে, ঠিক আছে? কাটাকাটি করলে 4 4 32, এদিকে 5-এ, ঠিক আছে, 8-এর 5, ঠিক আছে? আচ্ছা, 8-এর 5 মানে কত? একটু ভালো করে যদি দেখি, 8-এর 5 মানে 1 থেকে 8-এর 5 হয়েছে, 5 একে 5, 6 7 8 30, 5 6 30, তার 1.6 হচ্ছে। একটু ভালো করে দেখ, 1 থেকে 1.6 হচ্ছে, 1 ছিল 1.6 হচ্ছে। যদি আমি পয়েন্টগুলো তুলে দিই তাহলে হ্যাঁ, যদি আমি পয়েন্টগুলো তুলে দিই তাহলে বাঁ দিকে 10 আর ডান দিকে 16। যদি আমি আরও একটা 0 আনি তাহলে এটা 100, এটা 160। 100 থেকে 160 হলে মানে কত বৃদ্ধি পেল? ওটাই আনসার। ফ্যাক্টরটা বোঝা গেল কি হলো অঙ্কটা? ইজি বাট একটু ট্রিকি। হ্যাঁ, মিডিল লাইনটা তোকে একটা জিনিস এখানে বুঝতে হবে। কি বুঝতে হবে সেটা বলে দিচ্ছি। বুঝতে এটা হবে ব্যাপারটা, এটাকে অনেক ঘুরিয়ে পেঁচিয়ে করা যায় অঙ্কটাকে, কিন্তু বুঝতে এটা হবে। কি বুঝতে হবে? তোকে বলে দিচ্ছে যে টিকিটের দাম, তার মানে টিকিটের প্রাইস একটা কিছু এক্স থেকে ওয়াই হয়েছে, ওকে? তারপর জিজ্ঞেস করছে দর্শক টিকিটের বিক্রি 28% বৃদ্ধি। টিকিটগুলো কিনলো কে? দর্শক কিনেছে না? তার মানে কোথাও না কোথাও মাঝে একজন দর্শক বা স্পেক্টাটার রয়েছে, যেটা আমাকে বলেনি। টিকিটের বিক্রি যেটা, সেটা সেল, তার মানে সেখানে পয়সা ইনভলভ আছে। তার মানে ওপরের এইটাকে আর তার নিচে কিছু একটা গুণ, এটা এবং তার নিচে কিছু একটা গুণ, এটা করলে নিচের গুলো বেরোবে, সেই সেলটা এখানে বলে দিয়েছে। এই জায়গাটাই বোঝার আছে অঙ্কটাই, বাকি অঙ্কটা ইজি। বোঝা গেল?
তাই আমরা করার সময় কি করলাম, আমরা করার সময় আগে প্রাইসটাকে ধরলাম, প্রাইসটা এখানে লিখলাম কত থেকে কত হলো, দেন আমরা লিখলাম সেল অফ টিকিট কত থেকে কত হয়েছে, তারপর যেহেতু মাঝেরটা মিসিং আছে তাই নিচেরটাকে ওপরেরটা দিয়ে ভাগ করব, আর মাঝেরটাকে আমি অ্যাজ অ্যান আনসার নিয়ে নেব। বোঝা গেল? হুম 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 25 কত দিয়ে গুণ করলে 25 হবে, এটা মাথায় আসবে না? কি বলছিস? ও, তারপরেরটা তো ওই জন্য তো প্র্যাকটিস করাচ্ছি। তারপরেরটা কত দিয়ে কাটা যাবে? তুই দেখতে পাচ্ছিস যে 20 আর 32-এর মধ্যে গুণ করলে 1.6 আসে, কিন্তু 1.6টা হুট করে তুই বসাতে পারবি না। বসাতে না পারলে অসুবিধা কি আছে? তুই তো দেখতে পাচ্ছিস যে আমাকে বলছে যে ভাই এখানে 10 আছে, এখানে 100 আছে। আমাকে বলছে কত দিয়ে গুণ করলে 100 আসবে, আমার নামটা মনে পড়ছে না, তো আমি 100/10 লিখতে পারি না মাঝে? এখানে 100/10 লিখতে পারি না যে এইটা আর এইটা গুণ করলে 100 আসবেই আসবে? এবার তুমি কেটে নাও না ওপরে নিচে, সে 10এই আসবে। তো 10-এর নামটা 10-এ 100, এইটাই তো এইটুকুটা জাস্ট মাথায় রাখতে হবে, আর কিচ্ছু না। ব্যাপারটা বোঝা গেল? যে ও কোনটা কার নিচে বসাবো, আর নিচেরটা, নিচেরটা বড়, নিচেরটা গুণ হয়ে আসছে, তার মানে কি এটা বাই উপরেরটা, এইটুকুই তো। হুম, ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, প্রিয়াঙ্কা ক্লিয়ার? আসি পরের কোশ্চেন। এক ব্যক্তি তার ব্যক্তি ও তার পিতার বয়সের অনুপাত হলো 4:5, এবং পুত্রের সঙ্গে তার বয়সের অনুপাত 6:1। ভালো করে বুঝবি, ব্যক্তি আর তার পিতা, তার মানে আমি এখানে সান আর ফাদার ধরে নিচ্ছি, সান আর ফাদার। ওকে, এই ব্যক্তিটা যেটা সেটাকে সান ধরে নিয়েছি, ঠিক আছে? এটা 4:5 বলা আছে। ওকে, আর পুত্রের সঙ্গে তার বয়সের সম্পর্ক হলো, আচ্ছা আবার এখানে পুত্রও আছে। ওকে ফাইন, তো ব্যক্তিটাকে পার্সন ধরে নাও। ওকে, কিছু তারা লিখতে হবে, ব্যক্তিটাকে পার্সন ধরে নাও। তাহলে পার্সন ইস টু ফাদার সমান কত আসলো? 4:5, রাইট? এবার পুত্রের সঙ্গে তার বয়সের অনুপাত 6:1। কার? তার মানে কার? ব্যক্তিটা। তাহলে এখানে সান, তাহলে এটা হয়ে যাচ্ছে 6:1, হ্যাঁ কি না? ঠিক আছে, ইকুয়েশনটা বোঝা গেল? ব্যক্তি 4 হলে বাবা 5, ব্যক্তি 6 হলে ছেলে 1, ঠিক আছে? এবার একই লোক থেকে তো আমি একবার 4 একবার 6 দিতে পারি না, তাহলে 4 আর 6টাকে সমান করে দাও, তাহলে তোমার ইকুয়েশন বেরিয়ে যাবে। বুঝতে পারলাম কি বললাম? কি বললাম ব্যাপারটা? এই দুটোকে সমান করে দাও, তাহলে তোমার ইকুয়েশন বেরিয়ে যাবে, রাইট? 4 আর 6কে সমান করার জন্য 4 আর 6 কাটতে পারে এমন একটা নর্মাল সংখ্যাকে ধরো, যেমন 6 2 12, আবার 4 3 12। ওহ, 12কেই তো কেটে দেবে রে ভাই, 24 অব্দি কেন যাচ্ছিস? হ্যাঁ, তো 12 যদি হয় তার মানে 4কে 3 দিয়ে গুণ করলে 12 হয়, তার মানে এই পুরোটা ইন্টু 3 হবে, আর এই পুরোটা ইন্টু 2 হবে। বোঝা গেল? ঠিক বললাম ব্যাপারটা? 4কে 3 দিয়ে গুণ করলে 12, 6কে 2 দিয়ে গুণ করলে 12, কিন্তু গুণ যখন হচ্ছে সবাইকে গুণ হবে, মানে এই লাইনটায় উপরে 4 আর 5 দুজনকেই 3 দিয়ে গুণ হবে, তাহলে 4 3-এ কত হলো? 12। নিচে 6 2-এ কত হলো? 12, ঠিক আছে? 5 3-এ কত হলো? 15, আর এখানে 2 একে কত হলো? 2। তাহলে 12:15:2, এটা হচ্ছে এদের তিনজনের রেশিও। কথাটা বোঝাতে পারলাম? বুঝতে পারলাম? আচ্ছা, একটু ভালো করে এবার দেখবি, এই অঙ্কটা আবার ফার্দার এক স্টেপ উপর দিয়ে গেছে। 4 বছর পূর্বে এই অনুপাতগুলো ছিল যথাক্রমে 11:14 এবং 11:1। হয়তো দেখে আবার মাথা আউট হয়ে গেল যে আমি তো এতক্ষণ ধরে করলাম, তাহলে আমার কী লাভ হলো? কিন্তু যদি ভালো করে লক্ষ্য করিস, এই অনুপাতগুলো মানে এই 11টা দেখ স্ট্যাটিক আছে, লক্ষ্য করেছিস? এখানে 4 আর 6 স্ট্যাটিক ছিল না, কিন্তু 11টা স্ট্যাটিক আছে, লক্ষ্য করেছিস? যদি স্ট্যাটিক আছে তাহলে আমার আর কোনো অসুবিধা নেই, আমাকে আর মানে সেই সমতা বিধান বা ইকুয়েশন ব্যালেন্স করতে হবে না। আমি এখানে ইস্টু মেরে দেবো যে হ্যাঁ 4 বছর পূর্বে, মানে 4 বছর পূর্বে কত ছিল? 11 কত ছিল? 14:1। যেহেতু 11টা সমান আছে তাই আমাকে আর কিছু করতে হবে না, ঠিক আছে? কোনো ডাউট এই অবধি? এই অবধি কোনো ডাউট নেই, ঠিক আছে? এবার মজাটা হচ্ছে, একটু ভালো করে দেখ, ওপরেরগুলো ছোট আছে, নিচেরগুলো ওপরেরগুলো হচ্ছে তোর
এখান থেকে ওপরগুলো বড় আছে, নিচেগুলো ছোট আছে, কোনো চাপ নেই। 12 থেকে দেখে 1 কমালে 11 আসে, 15 থেকে 1 কমালে 14 আসে, 2 থেকে 1 কমালে 1 আসে, কোনো ডাউট এটা অবধি? তার মানে অঙ্ক অনুযায়ী বলছে -1, কিন্তু বাস্তবে -4, ঠিক? তার মানে একের মান হচ্ছে 4, একের মান কত? 4 হয়ে গেল। একের মান যদি 4 হয়ে গেল, সবার বয়স পেরিয়ে যাবে। প্রত্যেকটাকে 4 দিয়ে গুণ করো। তাহলে অ্যাকচুয়ালি ইকুয়েশনটা আছে 12 4 48, 15 4 60, 2 4 8, ঠিক আছে? আর নিচের ইকুয়েশনটা কত? 11 4 44, 14 4 56, আর 4 1 4। ভালো করে দেখ, এগুলো 4 বছর আগে থেকে ওদের বয়স আছে। 4 বছর আগে এইটা ছিল, 4 বছর আগে এইটা ছিল, 4 বছর আগে এইটা ছিল, ঠিক আছে? কোনো ডাউট? দেখে নিবি, ঠিক আছে? স্মুথ যাচ্ছে এখনো অবধি? বলছে এবার আমাকে যা বলবে আমি তাই বের করবো। তা বর্তমান সময় থেকে 12 বছর পর ঠাকুরদা ও নাতির বয়সের অনুপাত কত হবে? তো বর্তমান বয়স কোনটা? বর্তমান বয়স এইটা, এইটা ঠাকুরদা কোনটা? ঠাকুরদা হচ্ছে কোনটা? ঠাকুরদা হচ্ছে 60টা, এক্স্যাক্টলি। দেখে বয়স দেখেই বোঝা যাচ্ছে, রাইট? এটা হলো ঠাকুরদা, আর এটা হচ্ছে সানটা। তার মানে ঠাকুরদার এর 12 বছর পর বলা আছে। তো 60 আর 12 কত? 72, আর 12 আর 8 কত? 20। যদি কাটাকাটি করি কত? 4 8 18, 4 72, 4 5 20, 18:5 অপশানে আছে কোথাও। এটা আনসার, জানি খতম। বলো, ভালো করে দেখে নাও, কোনো ডাউট থাকলে বল। কোনো ডাউট কারো? আচ্ছা, নেক্সট ওয়ান। একটা গোলককে বলছে দুভাগে বিভক্ত করা হলো, তার মধ্যে একটিকে পাত্র হিসেবে ব্যবহার করা হয়। ওই পাত্রটিকে 4বার ভর্তি করে এক শঙ্কু আকৃতির পাত্রকে ভর্তি করতে হয়, যার উচ্চতা 12 সেন্টিমিটার এবং ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। তারপর একটা কিছু লেখা ছিল, যে লেখাটা এখানে পাওয়া গেল না। আচ্ছা, গোলকের ব্যাসার্ধ সেন্টিমিটারে হবে, এইটা জিজ্ঞেস করছে। 3 2 4 6, ঠিক আছে। গোলকের ব্যাসার্ধ হবে সেন্টিমিটারে, হবে, ঠিক আছে। 3 2 4 নাকি 6, এই 4টে অপশান আছে। ওকে, বোঝা গেল কি বললাম? একটু ভালো করে বুঝবে। একটা গোলককে দুটো ভাগে বিভক্ত, একটা গোলক ছিল, গোলক মানে স্ফিয়ার, রাইট? একটা 3D অবজেক্ট। গোলক কি? একটা 3D অবজেক্ট, বৃত্ত নয় কিন্তু। গোলক বলা আছে 3D অবজেক্ট। তার মধ্যে একটিকে পাত্র হিসেবে ব্যবহার করা হয়। ওই পাত্রটিকে 4বার ভর্তি করে একটি শঙ্কু আকৃতির পাত্রকে ভর্তি করতে হলে, যার উচ্চতা 12, 1 মিনিট, ওই পাত্রটিকে 8বার ভর্তি করে, যার উচ্চতা 12 সেন্টিমিটার, ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ব্যাপারটা হচ্ছে কি, একটা গোলককে দুটো ভাগে বিভক্ত করা হলো, তো অঙ্কটা বেশি এখান থেকে স্টার্ট নয়। মজাটা হচ্ছে, একটা বুঝবি ভালো করে। একটা গোলক আছে, ঠিক আছে। গোলককে দুটো ভাগে বিভক্ত করা হলো, তো দুটো ভাগ কেমন বেরোবে? দুটো ভাগে বিভক্ত মানে কি? সমান সমান দুটো ভাগ হবে, এরকম একটা ভাগ বেরোবে, হ্যাঁ কি না? এরকম একটা ভাগ বেরোবে। মজাটা হচ্ছে এই পাত্রটাকে 4বার ভর্তি করা হচ্ছে। তারপর তোর কাছে আবার একটা শঙ্কু রয়েছে। শঙ্কু মানে কেমন দেখতে হয়? কাইন্ড অফ এরকম দেখতে হয়, নিচের দিকটা এরকম গোল হয়, রাইট? এবার এটাকে উল্টে দিলে ঠোঙা হয়ে যাবে, লাইক এরকম একটা স্ট্রাকচার চলে আসবে, ঠিক? এবার এইটাকে 4বার ভর্তি করা হচ্ছে, মানে এখান থেকে 1বার ঢাললাম, 2বার ঢাললাম, 3বার ঢাললাম, এরকম করে টোটাল 4বার ঢাললাম, ঠিক আছে। সরি, বারবার এটা ভুল করছি, 8বার ঢাললাম, ঠিক আছে। 8বার ঢাললাম। এবার মজাটা হচ্ছে 8বার ঢেলে এটা ভর্তি হলো। কোনো ডাউট এই অবধি? গল্পটা বোঝা গেল কি বলেছে? একটু একটা কথা বলতে আমাকে, এই শঙ্কুটার যা আয়তন হবে, সেই আয়তনটাই এই 8বারে ঢাললাম না। 8বারে যেটা আমি ঢেলেছি, যাই লিকুইড যাই ঢেলে থাকি, 8বারে আমি অ্যাকচুয়ালি ওর পুরো আয়তনটাই তো ঢেলেছি।
তাহলে আমাকে সবার আগে কী বের করতে হবে? সবার আগে বের করতে হবে ভাই শঙ্কুটার আয়তন কত, তার মানে কি ভলিউম চাইছে। আর শঙ্কুর ভলিউম আমরা কি জানি, সূত্র কি? শঙ্কুর ভলিউমের সূত্র কি রে? শঙ্কুর ভলিউমের সূত্র না রে, এই রে, কতবার ধরে বলেছি বলতে সূত্রগুলো মুখস্থ করতে। এটা তো সমস্যার ব্যাপার, কারণ বহুবার বলা হয়েছে ভাই সূত্র মুখস্থ কর, সূত্র মুখস্থ কর। শঙ্কুর আয়তন হচ্ছে, আমি যে বলে দিলাম, এটাতে লাভের লাভ কিচ্ছু হলো না, কিন্তু এটা নিজের মনে থাকলে সেটা কিন্তু লাভ হতো। কারণ সূত্র মনে রাখাটাই এনাফ নয়, অঙ্কটাকে করাটা এনাফ। আর অঙ্কটাকে করার আগে তোকে সূত্র মনে রাখতে হবে, আদারওয়াইজ তুই কিছুতেই অঙ্ক করতে পারবি না। তো ভলিউম হচ্ছে 1/3 πr²h, এটা হচ্ছে শঙ্কুর আয়তনের সূত্র। এবারে মজা হচ্ছে যে 1/3 πr²h আমার এখানে r² কত আসলো, ব্যাসার্ধ 6, তার মানে r² চলে আসলো 36 ইন্টু এইচ হচ্ছে কত 12, তো 12 এখানে নিয়ে নিলাম, এখানে 1/3 আর এখানে পাই, তো 3 দিয়ে এখানে মারো 4, তাহলে হয়ে গেল 36 ইন্টু 4 ইন্টু পাই। কোনো ডাউট এই অবধি? এটা হয়ে গেল কি টোটাল ভলিউম কার, শঙ্কুটা। কোনো ডাউট না তো? আচ্ছা, এইটা কার সাথে সমান হবে? এইটা সমান হবে কোনো একটা পার্টিকুলার গোলক, সেই গোলকটাকে দুভাগে ভাগ করা হয়েছে। এবারে ফার্স্ট অফ অল গোলকের আয়তনের সূত্র কত? প্রথমত গোলকটাকে দুভাগে ভাগ করা হয়েছে এবং আমাকে শুধু ব্যাসার্ধটাই জিজ্ঞেস করেছে। তো ব্যাসার্ধ গোলকের হোক আর অর্ধ গোলকের হোক, দুটো কিন্তু সেম, ব্যাসার্ধটা তো সেম হবে না, ব্যাসার্ধ চেঞ্জ হবে না, গোলক হোক আর অর্ধ গোলক হোক, তাই তো? হ্যাঁ, তো মজাটা হচ্ছে যদি অর্ধ গোলকের ব্যাসার্ধ চাইছে, আমি গোলকের আর ধরবো না, আমি এবার অর্ধ গোলকের ধরবো, ঠিক আছে? তো অর্ধগোলকের যদি ব্যাসার্ধ চাইছে, তার মানে কি? তার মানে সেটা সূত্র কি? এবার সেটা সূত্র জানতে হবে। কারো জানা আছে অর্ধগোলকের সূত্র, অর্ধগোলকের আয়তনের সূত্র কি? কারণ এইটা সমান হবে অর্ধগোলকের আয়তনের সাথে। তো আয়তনের সূত্র কি? 2/3 πr³ ইয়েস, 2/3 πr³, ঠিক আছে? এটা হয়ে গেল অর্ধগোলকের আয়তন। কিন্তু এই আয়তনটাই আমি 8বার ঢালছি না, তার মানে ইন্টু 8। বোঝাতে পারলাম কি হলো ব্যাপারটা? ঠিকই। এবার দেখা যাচ্ছে কোনো কারণে স্টাক হয়েছিল হয়তো। হ্যাঁ, হ্যাঁ, তো কি বললাম ফান্ডাটা একটু বোঝা যাক আবার। আমি কি বললাম যে শঙ্কুটার যে আয়তনটা, সেই আয়তনটা কোনটা? এই আয়তনটা আমার লেফট সাইডে লেখা আছে, এটা হলো আমার শঙ্কুর আয়তন, রাইট? এই আয়তনটা কার সাথে সমান হবে? এই আয়তনটা সমান হবে আমার আয়তন কার, ব্যাস আমাদের যে অর্ধগোলকটা, যেটাকে আমি কেটে অর্ধেক করে দিলাম, সেই অর্ধগোলকের আয়তনটার সাথে। অর্ধগোলকের আয়তনের সাথে কি সমান হবে, নাকি সেইটাকে 8বার ঢেলেছি তো সেইটা ইন্টু 8-এর সমান হবে? তো সেটা ইন্টু 8-এর সমান হবে, এক্স্যাক্টলি সেটা ইন্টু 8-এর সমান হবে। এবার জাস্ট আমাকে এটা কাটতে হবে, আর কিচ্ছু না। হ্যাঁ, কিরা কারেক্ট, তার মানে দুটো আয়তন সমান। আয়তন সমান হলে এবার আমি দুটোকে কম্পেয়ার করব। পায়ে পাই ক্যান্সেল, ঠিক আছে? পায়ে পাই ক্যান্সেল, হ্যাঁ, হ্যাঁ, 4/3 πr³ হতো এক্স্যাক্টলি। অর্ধগোলক মানে এটা 2/3 πr³ হয়। হ্যাঁ, এটা পরীক্ষার সময় মাথায় আসাটাই বড় ব্যাপার, বুঝতে পেরেছিস? তো এটা পরীক্ষার সময় মাথায় চলে আসলে খুব ভালো জিনিস। এই যে 2 এ 2 4 কাটলো, এই 2 দিয়ে এটা আবার 4-এ কাটবে, 4 দিয়ে এটা আবার 9-এ কাটবে। তার মানে কি দাঁড়ালো? মানে দাঁড়ালো r³ সমান দাঁড়ালো হচ্ছে 9, ঠিক আছে? r³ সমান কি দাঁড়ালো? 9। আমাকে জিজ্ঞেস করছে গোলকের ব্যাসার্ধ এখানে কত, আমাকে এটা জিজ্ঞেস করছে।
একটা স্কিন কিছুটা ঝোল লাগছে। গোলকের ব্যাসার্ধ না, কিছুটা মিস করেছি। 36 পাই আর স্কোয়ার এইচ, 36 × 12, 3 × 4 = 12, 36 × 4, 36 × 4, 4 × 9 36, 4। 1 মিনিট কাটাকাটিটা কন্ট্রোল করছি না। এটা কাট, এটা কাট, এটাও কাট, এটাও পাইটা দরকার ছিল না কাটার, এটা ঠিক আছে, অসুবিধা নেই, কাটাকাটি একবার করতে হবে তাহলেই হবে। আচ্ছা, বেসিক্যালি এখানে যদি আমি ভালো করে দেখি তাহলে এখানে 2 দিয়ে সবার আগে কাটো, এখানে 2 কেটে গেল, 2 দিয়ে আবার যদি কাটি এটা 4 উড়ে গেল, 4 দিয়ে যদি এটা কাটি এটা 9 উড়ে গেল, রাইট? 9, নিচে একটা 3 আছে না, 9টা 3-এর সাথে গিয়ে গুণ হবে, তা 9 আর 3 কত, 9 × 3 = 27। এদিকে আর কিউব আছে মানে কি 27-এর এদিকে রুট কিউব হবে, রুট কিউবকে আমরা কীরকম লিখি, 27 এখানে 3 লিখি, তার মানে কত, আনসার 3 আসবে। তাহলে গোলকের ব্যাসার্ধ কত, এই যে 3 আনসার শুরুরটা। বোঝা গেল কি বললাম? 3D মেনসুরেশন থেকে অঙ্কটা ছিল এবং খুব ভালো অঙ্ক। তো মোটামুটিভাবে এই জায়গাটা বোঝা গেছে আমি কি বললাম, ব্যাপারটা কি হলো কি না হলো পুরোটা বোঝা গেল। এরপরে একটা সিম্পল অনুপাত আছে, তো দেখে নেবো কি আছে এটা। একটা টেবিল দেওয়া আছে, তারপরের অঙ্কটা যদি দেখিস একটা টেবিল দেওয়া আছে, টেবিল। তো টেবিলটার মধ্যে বেসিক্যালি তোকে জিজ্ঞেস করছে, একটা অনুপাত নিয়ে জিজ্ঞেস করেছে আর কি টেবিলে। এক মিনিট, টেবিলটা তুলতে হবে। এটা কি হলো ব্যাপারটা, এক সেকেন্ড হলো। দুপুর দিয়ে এবার, ওহ এই বারবার শুধু এই জিনিসটাই হচ্ছে। হ্যাঁ, এবার কি বলছে এখানে দেখবো, কিছু রাজনৈতিক দল আছে যারা যারা মানে কবে জিতেছে কি বৃত্তান্ত সেটা জাস্ট দিয়েছে, ঠিক আছে। মজাটা হচ্ছে 2014 সালে কন পার্টি, কমেই বোধ এটা, না কন, ঠিক আছে। 2014 সালে কন পার্টি, 2019 সালে কান্ত দল এবং 2019 সালে শিব পার্টি জেতা মোট আসনের, এবং 2014 সালে এজিপি এ জেতা আসনের অনুপাত হলো। কি জিজ্ঞেস করেছে, সিম্পল অনুপাত জিজ্ঞেস করেছে। আচ্ছা, কার কাজ জিজ্ঞেস করেছে, 2014 সালে কন পার্টি। এবার এখানে তোকে চোখ রাখতে হবে, 2014 সালে কন পার্টি মানে কোনটা, মানে এইটা বলছে। 2019 সালে কান্ত দল, 2019-এর কান্ত দল এটা, আর তার সাথে 2019-এর শিব পার্টি, 2019-এর শিব পার্টি এইটা, এই তিনটের সাথে কিছু একটা রেশিও জিজ্ঞেস করছে, তার মানে সবার আগে তিনটে যোগ হবে, 4 × 5 আর একে হয়ে গেল 6, 60, আর এদিকে 6 আর 8 × 14, 14 আর 3 17, মানে এদিকে হয়ে গেল 77। তাহলে এই তিনটে টোটাল চলে গেল 77। এবার জিজ্ঞেস করছে এবং 2014 সালে এজিপি এর জেতা আসন, 2014 সালে এজিপি এর জেতা আসন 282, তাহলে 77:282। অপশানে কাটাকাটি থাকলে তখন করবো, আদারওয়াইজ ওটাই অ্যান্সার। তুই বলবি এটা কেন দিয়েছে, এটা কোনো ম্যাথ হলো? মজাটা হচ্ছে
যখনই তুই পরীক্ষায় এটা করবি আর তুই বাই চান্স একটা দেখতে গিয়ে আরেকটাকে যোগ করে বসে থাকলি, এটাই তো 3 থেকে 4 মিনিট খেয়ে নেবে, তুই বুঝতেও পারবি না। তাই এইখানে যেটা তো ম্যাটার করবে সেটা 1 নম্বর হচ্ছে ক্যালকুলেশন, 2 নম্বর হচ্ছে অ্যাকিউরেসি, অবজারভেশন। লিটারালি অবজারভেশন এখানে ম্যাটার করবে। তো চোখ থেকে কিছু একটা সরে গেল মানেই গেল। আর এই যে আমি মার্ক করলাম পেনে, এই মার্কিংটা তুই ওখানে করতে পারবি না। কেন? তার কারণ তুই দিবি কম্পিউটার টেস্ট, তুই মার্কিংটা করতে পারবি না। তো চোখে জিনিসটা বসে থাকতে হবে, যাচ্ছে এর সাথে আমি এঁকে যোগ করছি। তো তুই এটা ভাবতে পারিস যে আমি খাতায় লিখে করবো। অনেক সময় এটাও হয় যে খাতায় লিখতে গিয়েই তুই উল্টো পাল্টা লিখে বসে থাকবি, কারণ খাতার দিকে তাকাবি আবার স্ক্রিনের দিকে তাকাবি, খুঁজেই পাবি না ডেটাটা গেল। এবার সেটা এই ছোট অঙ্কের ক্ষেত্রে আমি বলছি না, এটা আরও বড় টাইপের হয়, আরও কমপ্লেক্স টাইপের জিনিসপত্র দেখা যায়। ঠিক আছে, শুধু এটা তো ইজি ছিল। যাই হোক, তো এরকম টাইপের কাণ্ড করে ডেটা ইন্টারপ্রিটেশনকে, তাই জন্য প্র্যাকটিস খুব ভালো করে করে যেতে হয়। ঠিক আছে। পরেরটা, নিশা কিছু সংখ্যক কমলা লেবু টাকায় 2টি করে এবং সমান সংখ্যক কমলা লেবু কেনে টাকায় 3টি করে। এটা আমি আগেও বলেছি তোদেরকে যে এই অঙ্কটায় কি হয়, কমলা লেবু ও রাখার জন্য কিনে নি, সোজা কথা। ঠিক আছে, ওটা বিক্রি করার জন্য কিনেছিল, আমি আগেও বলেছি। ঠিক আছে, তো মজাটা হচ্ছে 3 আর 2, তার মানে বেসিক্যালি ও যদি দেখতে যাই টোটাল টোটাল 6, টোটাল 6, তার মানে টোটাল আমি ধরে নিচ্ছি 6টা কমলা লেবু। ঠিক আছে, টোটাল যদি 6টা কমলা লেবুও কিনে থাকে, কোয়ান্টিটি যদি 6 হয়, তার মানে কেনার সময় টাকায় 2টো করে কিনেছে। টাকায় 2টো করে কিনেছে মানে কত? 3বার, 3বার কিনতে হয়েছে। তার মানে সিপি 3, সিপি কত দাঁড়াচ্ছে? 3। এবং সমান সংখ্যক কমলা টাকায় কেনে, টাকায় 3টি করে, তার মানে এখানে কত? সিপি 2। ও 6টা আবার এদিকে কিনেছে, 6টা এখানে কিনেছে, 6টা আবার এখানে কিনেছে। প্রথমেটা দেখা গেল টাকায় 2টো করে কিনেছে, টাকায় 2টো করে কিনেছে মানে কত? 3 টাকা দিয়েছে ও টোটাল। সেকেন্ড এটা টাকায় 3টে করে কিনেছে মানে কত? 2 টাকা দিয়েছে টোটালে, 2 টাকা কিনেছে। 20% লাভ করতে তার ডজন প্রতি কমলা বিক্রি করতে হবে। ডজনের হিসেব চলে এলো মানে কি? ডজনের হিসাবটা পরে আসছে। এবার তুই ভাববি ডজন তো আমি কিনিই নি, 6টা 12টাই মাত্র কিনেছি, তাহলে 1 ডজনই আছে ওর কাছে, রাইট? 1 ডজনই আছে হিসেবে। মজাটা হচ্ছে 20% লাভ করতে হবে। ও দিয়েছে কত? 3+2 5 টাকা। 20% লাভ করা মানে কি? মানে 5 টাকার জিনিসটা 6 টাকায় বিক্রি হবে। মনে পড়ছে? এ কত ইজিলি। কিন্তু পরীক্ষায় তুই এখন যদি 20% মেলাতে যাস, 100কে 120, তাহলে তারপরে কাটোরে আবার সে। এই জন্য আমি ওই জিনিসগুলোকে বলি মনে রাখতে। 20%, 25%, এগুলোকে মনে রাখতে বলি এই কারণে, যাতে এই জিনিসগুলো ইজি করে। দেখ 5এই বেরোলো, 5 থেকে 6 হয়ে গেলো অটোমেটিক্যালি, আমি দেখেই বুঝতে পারছি। তার মানে বেসিক্যালি ওকে 6 টাকায় বিক্রি করতে হবে। ঠিক আছে, তাহলে ওর কাছে এখন কত ডজন কমলা রয়েছে? তুই ভালো করে দেখ, 6 6 12, মানে 1 ডজনই কমলা রয়েছে। এই 1 ডজনটাই ওকে 6 টাকায় বিক্রি করতে হবে। তো সেটাই তো আমার আনসার, ওটাই তো চেয়েছি। কিছু করার ছিল অঙ্কটাই? কিচ্ছু করার ছিল না, ফ্রিতে নাম্বার। কিন্তু না জানলে এটাই সমস্যা। ক্লিয়ার পুরোপুরি? এরপরে আবার 2টো দিয়েছে, দেখে নেবো। বলছে এ এর বেতন 50% বেশি হলে, 50% বেশি হলে বি এর বেতনের থেকে, মানে 50% বেশি বি এর বেতনের থেকে, তাহলে বি এর বেতন এ এর বেতনের থেকে কত কম? তুই ভাব কিভাবে করবো। আচ্ছা, বোঝ ভালো করে। এর বেতন 50% বেশি কার থেকে? বি এর বেতনের থেকে। তো বি এর বেতন 1 হলে এর বেতন 2, কোনো ডাউট? ঠিক লিখলাম? অ্যাকচুয়ালি ভুল লিখলাম। বি এর বেতন 2 হলে এ এর বেতন 3। 1 2 নয়, 2 3-এর রেশিও আছে। তুই বলবি কীভাবে? এটা উল্টো রেশিও লিখে ফেলেছিলাম। 50% বেশিটা
মানে 50% বেশি মানেটা কি? প্রথম কথা হচ্ছে এটা, 50% বেশি মানেটা কি? 100 হলে 150, 100 হলে 150, 100 হলে 150 মানে কি? 100টাকে 50 দিয়ে কাটলে 2, আর 150টাকে 50 দিয়ে কাটলে 3, 2 থেকে 3 হয়, রাইট? এবার জিজ্ঞেস করছে বি এর বেতন এর থেকে কত কম। বি এর বেতন এর বেতন 3 টাকায় 1 টাকা কম। 3 টাকা কত? 1 টাকা কম। 3 টাকায় যদি 1 টাকা কম হয়, সেটাকে পার্সেন্টেজ আমি কত লিখবো? 1/3 গুণিত 100। এটা সবসময় মুখস্থ থাকা উচিত, 33.13%, রাইট? মনে আছে? এক্স্যাক্টলি, এটাই হচ্ছে কথা। তো এটা হচ্ছে আমাদের কত? 33.13%। ঠিক আছে, নেক্সট ওয়ান, পরেরটা জিজ্ঞেস করছে একটা ক্যালকুলেশন দেখতে পাচ্ছি। এই ক্যালকুলেশন তো কেউ বোধহয় পরীক্ষা করবে না, তো মানেটা কি? মানে মজাটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে। দেখেই চিনতে পারছি কি করতে হবে। আগে সাইডে লিখে নাও যদি খুব ডাউট হচ্ছে তো। এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, প্রথম একটা সূত্রে পড়েই গেল। নিচেটা দেখতে পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেখা আছে। তো মজাটা হচ্ছে ওপরে যেটা আছে এটা কার সূত্র বলতে পারবি? উপরে যে দুটো, উপরে যে এই পুরোটা, এটা কার সূত্র? উপরেরটা এই জন্য বলি সূত্রগুলো মুখস্থ করতে। 2 × a² + b² সূত্র এটা। নিচে a² + b² অলরেডি আছে, কেটে যাবে, 2 আনসার, কানি খতম। বোঝা গেল? কিন্তু সূত্র মুখস্থ কিছুতেই হচ্ছে না, এই তো। আচ্ছা, পরেরটাতে যাচ্ছি। জিজ্ঞেস করছে, দেখে নেবো এখানে, এইচ এবং ও এই স্থান দুটোর মধ্যেকার দূরত্ব ডি ইউনিট। একটা এইচ বলে একটা জায়গা ছিল, একটা ও বলে জায়গা ছিল, মাঝের স্থানটা দূরত্ব কত দেখাচ্ছে? ডি ইউনিট। আচ্ছা, আপনি এক ব্যক্তি গড় গতিতে এইচ থেকে ওতে যান এস ইউনিট সময়। গড় গতিতে এইচ থেকে ওতে যাচ্ছে এস ইউনিট সময়, মানে এইখান থেকে এইদিকে যাচ্ছে, কত টাইম লাগছে? এস টাইম লাগছে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে ডিস্টেন্স আর এটা হচ্ছে টাইম উপরেরটা। তিনি স্বাভাবিকের থেকে 20 মিনিট বেশি সময় নেন যদি তিনি 60 কিলোমিটার/ঘন্টা গতিতে যান, এবং 44 মিনিট পূর্বে পৌঁছান যদি তিনি 75 কিলোমিটার/ঘন্টা গতিতে যান। তাহলে ডি এবং এস এর সংখ্যার মানে সমষ্টি হবে। মজাটা হচ্ছে এখানে ডি এস সব এমনি দিয়েছে, তোর মেন ম্যাথটা স্টার্ট হচ্ছে এই জায়গাটা থেকে। বলছে তিনি 60 কিলোমিটার/ঘন্টা, তাহলে আমি সবার আগে কী করবো? স্পিডের রেশিওগুলো নিয়ে নেবো। S1 আর S2 এগুলোর স্পিডের রেশিও কত হচ্ছে? প্রথমে উনি 60 কিলোমিটার/ঘন্টা যাচ্ছেন, তারপরে উনি 75 কিলোমিটার/ঘন্টা যাচ্ছেন। কোনো ডাউট এটাতে? যদি কাটি, কেটে এটাকে ছোটো করতে পারি, 15×4 = 60, 15×3 = 15, 5 = 75, 4:5। 4:5 যদি স্পিডের রেশিও হয়, টাইমের রেশিও কত হবে? ডিস্টেন্স তো সেম, 5:4 এক্স্যাক্টলি। গুড। 4:5 যদি স্পিডের রেশিও হয়, তাহলে টাইমের রেশিও কত হবে? টাইমের রেশিও যাবে 5:4। মজাটা হচ্ছে 5:4-এর মধ্যে গ্যাপ কত? 1 ঘন্টার। 1 ঘন্টার গ্যাপ। আচ্ছা, একটু ভালো করে দেখ, স্বাভাবিকের থেকে 20 মিনিট বেশি সময় নেন যদি এইটাতে যায়, আবার 44 মিনিট পূর্বে পৌঁছায় যদি তুমি ওটাতে যান। মানে কি হচ্ছে? যদি আমি স্বাভাবিকটা এখানে ধরি, তাহলে কখনো ওর আগে পৌঁছে যাচ্ছে, কখনো ওর পরে পৌঁছে যাচ্ছে, ঠিক? ঠিক। তার মানে এদিকে 20 মিনিট পেছাচ্ছে আর এদিকে 44 মিনিট পূর্বে পৌঁছাচ্ছে, ঠিক বললাম? তার মানে কি দুটোর মধ্যে গ্যাপটা বেড়ে গেছে। গ্যাপ বেড়ে গেছে মানে যোগ হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে? 64। কত হয়ে যাবে? 64। একের মান তাহলে কত? এবার তুই বলবি স্যার একের মান 64, একের মান 64 করলেই ঝামেলায় পড়বি, কারণ এখানে মিনিটে দেওয়া আছে। তাহলে আমি বলবো একের মান হচ্ছে 64/60। কত? একের মান হচ্ছে 64/60 ঘন্টা করার জন্য, ঠিক আছে? ঘন্টা করার জন্য
একের মান হচ্ছে 64/60। একের মান যদি 64/60 হয়, তাহলে একটু ভালো করে যেটা দেখাচ্ছি সেটাই দেখবি। একের মান যদি 64/60 হয়, 5-এর মান কত হবে? 64/12। জাস্ট গুণ করলাম, জাস্ট গুণ করলাম। 5-এর মান কত হলো? 64/12। 4-এর মান কত হবে? 64/15। রাইট? এই দুটোকে আমি অরিজিনাল ভ্যালুতে নিয়ে চলে এলাম। অরিজিনাল ভ্যালু এইটা। রাইট? কথাটা বোঝাতে পারলাম? একের মান যদি 2 হয়, আচ্ছা একের মান যদি 2 হয় তাহলে 5-এর মান কত? 10। 4-এর মান কত? 8। একের মান যদি 3 হয়, 5-এর মান 15, 4-এর মান 12। একের মান আসলো 64/60, তার মানে 5-এর মান কত হবে? সে তো গুণেই করবো না। 5 নিচে 60কে কাটবে, 12 চলে আসবে নিচেরটা, ওপরে 64কে কোনো টাচ করা হচ্ছে না, ওই 64 থাকছে। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, মানে বেসিক্যালি আমার যে টাইমটা, সে টাইমটা হচ্ছে 64/12, আর এখানে 64/15। ওকে? হ্যাঁ। এবার এটা কেন বললাম? এটা কেন করলাম? সবার প্রথম হচ্ছে কাজে এটা কেন করলাম। আমাকে জিজ্ঞেস করছে ডি আর এস এর সংখ্যার মানে সমষ্টি। ডিটা কি প্রথম কথা? ডিটা কি? ডি হচ্ছে ডিস্টেন্স, কারেক্ট। আর এসটা কি? এসটা হচ্ছে টাইমটা। ঠিক? আচ্ছা, এসটা টাইমটা, এসটা স্পিড নয় কিন্তু, ওই জন্যই এখানে গোলানোর জন্যই দিয়েছে শুরুতে। ঠিক আছে? বল। কিন্তু এস এর মধ্যেও আবার একটা ক্যাচাল আছে। এখানে বলছে গড় গতিতে যান, মানে এভারেজ ঢুকিয়ে দিয়েছে অঙ্কটার মাল্টি, মানে অনেকগুলো জায়গায় অঙ্কটা ক্যাচাল আছে। এখানে গড় গতিতে বলা আছে। গড় গতিতে মানে কিন্তু কোনো নির্দিষ্ট টাইম বলেনি এখানে। গড় গতিতে মানে তোকে গড় গতি এখানে বার করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার যদি ভালো করে দেখিস তুই, আমার স্পিড কত ছিল? 4। আমার স্পিড কত ছিল? 4। তাহলে 4 যদি থাকে, যে কোনো একটা, এই 64/12 আর 64/15, যে কোনো একটাকে তুই 4 বা 5 দিয়ে গুণ কর। মানে 4 দিয়ে গুণ করলে এই 64/12কে গুণ করতে হবে, আর 5 দিয়ে গুণ করলে 64/15কে গুণ করতে হবে। তাহলে কি পেয়ে যাবো আমি? তাহলে পেয়ে যাবো স্পিড। স্পিড কত গেছে? বুঝা গেল? সরি, গুণ করলে পেয়ে যাবো ডিস্টেন্স। গুণ করলে পেয়ে যাবো ডিস্টেন্স, কারণ এস ইন্টু টি সমান ডি, স্পিড ইন্টু টাইম সমান কত? ডিস্টেন্স। তাহলে ডিস্টেন্সটা পেয়ে যাবো। তাহলে যে কোনো একটা দিয়ে করা যাক। তুই দেখ 4 দিয়ে 64/12কে গুণ কর। 4 দিয়ে 64/12কে গুণ কর, ভালো করে দেখ, 64 3 আসছে। এটাই কিন্তু ডিস্টেন্সটা। তুই 5 দিয়ে 64/15কে গুণ করে দেখ, একই একই আসবে। 5 নিচের 15টাকে কেটে 3 এনে দেবে, 64 3 চলে আসবে। ঠিক বললাম? তার মানে ডি পেয়ে গেলাম, রাইট? আমার একটা মান এখান থেকে বেরিয়ে গেছে, ডি আর এস চাইছে, ডিটা পেয়ে গেলাম। কোনো ডাউট এই অবধি? না তো? আচ্ছা, গড় গতিবেগ বের করতে গেলে কি করতে হয়? গড় গতিবেগ বের করতে গেলে কি করতে হয়? করতে যেটা হয় সেটা হচ্ছে টোটাল ডিস্টেন্স, মানে ডিস্টেন্স বাই টাইম প্লাস ডিস্টেন্স বাই টাইম সমান, মানে ডিস্টেন্স যেটা টাইমে যাচ্ছে আর কি, যেটা গড় গতিবেগ বলছি আমি। ঠিক আছে? তো ডিস্টেন্স বাই টাইম যেটা, সেটাকে আমরা গড় গতিবেগ বলছি। তো ডিস্টেন্স বাই টাইম কত অ্যাকচুয়ালি যদি আমরা দেখি, ডিস্টেন্স হচ্ছে কত? 64 3। ঠিক আছে? মানে ডিস্টেন্স বাই, এক মিনিট না, ডিস্টেন্স বাই টাইম কেন হবে? ও, এক সেকেন্ড, এক সেকেন্ড, কিছুটা ভুল করলাম। ডিস্টেন্স বাই টাইম নয়, ব্যাপারটা হচ্ছে গড় গতিবেগ কীভাবে বেরোয়। গড় গতিবেগ বার করার জন্য সাপোজ আমাকে কেউ বললো যে একটা পার্টিকুলার গড় গতিবেগ কীভাবে বেরোবে। গড় গতিবেগ হচ্ছে টোটাল ডিস্টেন্স, গড় গতিবেগ মানে আমি এভারেজটা এবার বার করছি, তো হয়ে যাবে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এইটা হচ্ছে আমার এভারেজ গড় গতিবেগ, মানে এভারেজ স্পিড। ঠিক আছে? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তো টোটাল ডিস্টেন্স কত? আচ্ছা, এবারে আরেকটা জিনিস তুই করতে পারিস, দাঁড়া দাঁড়া, এখানে আরেকটা জিনিস তুই করতে পারিস, গড়টা না বের করে। এখানে গড় মানে বেসিক্যালি দেখ, গড় দুটো জিনিসে হয়, একটা হয় গিয়ে ফিরে আসছে, তাহলে আমি দুটোকে দিয়ে কাজে লাগিয়ে করে দিলাম, কিন্তু সেভাবে এখানে ব্যাপারটা হচ্ছে না। ও কী করছে, এই স্বাভাবিকের থেকে 20 মিনিট বেশি আর 20 মিনিট কম বলে দিচ্ছে না, তার মানে স্বাভাবিকটাই ওর এখানে কিন্তু গড়।
স্বাভাবিক যেটা নর্মালটা সেটাই ওর এখানে কিন্তু গড়। নর্মালটাকে আমি কীভাবে বার করবো যে নর্মালটা ওর কত লাগছে, ব্যাপারটা বোঝাতে পারলাম? নর্মালটা আমি কিভাবে বার করবো যে নর্মাল টাইমটা ওর কত লাগছে, এটা বার করার কোনো রাস্তা আছে? এটা কি বার করার কোনো রাস্তা আছে? হুম। আহ, 75 কোথায় পেলি? ওটা পার ঘন্টা স্পিডের কথা বলা হচ্ছে। তাছাড়া তো আমার, হ্যাঁ 60 কিলোমিটার পার ঘন্টা স্পিড ছিল। এবার তুই যেটা করবি এখানে সেটা হচ্ছে তোকে এখানে স্বাভাবিকটা কত বার করতে হবে। আর স্বাভাবিক আমরা কিভাবে পাবো, স্বাভাবিক টাইমটা আমরা কিভাবে পাবো? তো স্বাভাবিক টাইমটা আমরা এভাবে পাবো যে আমরা ধরে নিলাম এখানে 64/60 যেটা রয়েছে, 64/60 যেটা রয়েছে সেটা আমাদের কি, সেটা আমাদের প্রাথমিক ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের একের মান। এটা হচ্ছে আমাদের কি একের মান, একের মান বেরোলো তো। হ্যাঁ 64/60 হচ্ছে একের মান, রাইট। 64/60 একের মান, তাহলে পাঁচের মান কত বেরিয়েছিল? পাঁচের মান বেরিয়েছিল 64/12। আচ্ছা 64/12, 12 বেরিয়েছিল। পাঁচের মানটা রে, এই সরি চারের মানটা কত বেরিয়েছিল? 64/12, তাই তো? ঠিক। হ্যাঁ চারের মানটা বেরিয়েছিল 64/12। 64/12টা কি? এখানে 64/12টা কার সাথে ইকুয়াল? পাঁচের সাথে ইকুয়াল, হ্যাঁ কি না? পাঁচের সাথে ইকুয়াল। আচ্ছা, ওপরে দেখতে পাচ্ছি স্পিড কত? 4। ওপরে দেখতে পাচ্ছি স্পিড কত? 4, রাইট। টাইম লেগেছিল 64/12, আর স্পিডটা যেটা সেটা হচ্ছে 4, ঠিক। একটু ভালো করে বুঝবি তাহলে আমার ডিস্টেন্সটা কত? ডিস্টেন্স বেরিয়েছে 64/3, ঠিক আছে। তাহলে ডিস্টেন্স হচ্ছে 64/3, ওপরে স্পিড কত? স্পিড এসছে 4, তাহলে ডিস্টেন্স বাই স্পিড মানে পুরোটা বাই 4 যদি আমি করি সমান কত বেরোবে? একটা সামথিং কিছু টাইম বেরোবে। কত বেরোবে? সামথিং কিছুটা টাইম বেরোবে না? আচ্ছা 64 গুণিত 4/3, এটা আসছে, এটা আসছে 4, 240 আর এদিকে 16 মানে হয়ে গেল 256, ঠিক আছে। এদিকে 3, কোনো ডাউট? 256/3 অবধি। আচ্ছা, তাহলে এই নিচে যে 64/12টা আছে এটা কি? এবার এটা আমাকে একটু বুঝতে হবে। 64/12টা আছে সেটা কি? তো ভালো করে বুঝবি 64/12 যেটা রয়েছে সেটা, দুজনের মধ্যে গ্যাপ আসছে কত? 1 ঘন্টা। যদি 1 ঘন্টা আসবে তার মানে এটা যদি 4-এ যাচ্ছে তাহলে এটা 5-এ পৌঁছবে, এটা 5-এ যাচ্ছে এটা 4-এ পৌঁছবে। হ্যাঁ ঠিক আছে। তাহলে 256/3 যেটা আছে সেটা কার সাথে সমান হচ্ছে? সেটা স্বাভাবিকের থেকে তার 20 মিনিট বেশি সময় নিচ্ছে। হ্যাঁ স্বাভাবিকের থেকে 20 মিনিট বেশি সময় নিচ্ছে। তার মানে কি? তার মানে হচ্ছে 20 মিনিট মানে কত? 20 মিনিট মানে 20/60 মানে 1/3। 20/60 মানে কত? 1/3, রাইট, ঘন্টা করলে। তাহলে 1/3 প্লাস 256/3 সমান হচ্ছে 64/12। এবার মজাটা হচ্ছে এই ম্যাথটা যদি পরীক্ষায় তোকে জিজ্ঞেস করে, ঠিক আছে, যে যে মানে যা লেন্দি একটা প্রসেস আছে এই ম্যাথটা, তাতে কি করতে হবে? অঙ্কটা বেসিক্যালি স্কিপ করতে হবে। কিন্তু এখানে তো আমরা স্কিপ করছি না, তাই জন্য এখানে আমরা করবো জিনিসটা। বাট এটাকে ম্যাথ পরীক্ষাতে এই জিনিসটা কিন্তু স্কিপ করতে হবে, কারণ এই যে তোর এই শুরুতে ঝামেলাটা করে দিয়েছে না এই ডি আর এস এর ব্যাপারটা, এবং দুটোকে সমষ্টি জিজ্ঞেস করেছে, এই জন্য মেনলি ঝুলিয়েছে, আর কিচ্ছু না। বোঝা গেল? তো এরকম এক একটা ম্যাথ থাকে যেটাকে তোকে চিনতে হয়তো পারবি, কিন্তু ততক্ষণে তোর মানে টাইম বেরিয়ে চলে যাবে, তুই বুঝতে পারবি না যে কি করব বা কি না। বোঝা যাচ্ছে? তো এই হচ্ছে ম্যাটার। তো আমরা এখান থেকে এটাকে ক্যালকুলেট করতে পারি। একটা কাজ কর, এটাকে এইভাবে করিস না, এটাকে এইভাবে করিস না, কারণ এভাবে করলে সমস্যা আছে। এটাকে একটু অন্যভাবে আনছি, ঠিক আছে? এটাকে একটু অন্যভাবে আনছি, দাঁড়া, এভাবে করিস না, এটাকে বললাম এটাকে এভাবে করিস না, দাঁড়া। there is another way যেটাতে এটা হবে, কিন্তু সেটাতে
আমাদের সমস্ত ডেটাটা বেরোবে না, মানে সমস্ত ডেটা বেরোবে না মানে যে প্রসেসে করছি তাতে সব ডেটা বেরিয়ে যাবে, যা জিজ্ঞেস করবে সেটারই অ্যান্সার দিতে পারবো। কিন্তু আমি যেটা এখন করবো সেটাতে হয়তো এই শুধুমাত্র এই সমষ্টিটাই বের করানো হবে, আর কিছুই হবে না। তো দেখ সেটা কিভাবে করা হচ্ছে, দেখাচ্ছি। তো বলা হচ্ছে যে তোর সময়ের অন্তর কত আসছে, এদিকে 20 আর এদিকে কত 44, তা 20 আর 44 কত 64 মিনিট আসছে, রাইট? 64 মিনিটকে যদি আমি আওয়ার করি তাহলে 64/60 আওয়ার, ঠিক? এই ঘন্টাটা ডিফারেন্স আসছে, কাটাকাটি হবে। 4 দিয়ে 16, 4 64, 4 15 60, তাহলে 16/15 ঘন্টা। কোনো ডাউট এটা কারো নেই? 16/15 ঘন্টা, ওকে। আচ্ছা, একই ডিস্টেন্স যাচ্ছে তো, ডিস্টেন্সটা সেম যাচ্ছে, তাহলে ডি বাই, আমি ধরতে পারি ডি বাই 60 না 75, কোনটা বেশি টাইম লাগবে? অবশ্যই 60 বেশি টাইম লাগবে, তাহলে D/60 মাইনাস D/75। সেম ডিস্টেন্স 60 যাচ্ছে, সেম ডিস্টেন্স 75 যাচ্ছে, তাহলে কত? 16/15 ঘন্টার গ্যাপ আসছে। কোনো ডাউট নেই তো? ঠিক আছে, এবার যদি আমি ভালো করে দেখি তাহলে 60 আর 75 এলসিএম কত আসছে? 300, ঠিক? 60 দিয়ে যদি আমি কাটি 5-এ তাহলে 5D, মাইনাস 75 দিয়ে কাটলে 4D, 16/15, ঠিক? ওপরেটা ডি চলে আসছে অনলি, সমান 15 দিয়ে এখানে 20তে কাটবে, তাহলে 16 × 32, 320। ডি এর মান কত বেরিয়ে গেল? 320। ঝামেলা শেষ, ঝামেলা শেষ। হুম, এবার এইচ থেকে ওতে যখন পৌঁছচ্ছে, এইচ থেকে ওতে যখন পৌঁছচ্ছে, মানে ডিস্টেন্সটা যখন পৌঁছচ্ছে, তখন সেটা কত টাইম লাগছে? কত টাইম লাগছে? 320 কিলোমিটার হচ্ছে টোটাল ডিস্টেন্স বলা আছে, 320 কিলোমিটার টোটাল ডিস্টেন্স বলা আছে। 320 প্রথমে কত করে যাচ্ছে? প্রথমে বলে দিয়েছিল এখানে 60 করে যাচ্ছে, তাহলে আমি সিম্পল 60 বসাবো নিচে, ঠিক আছে? মাইনাস, হ্যাঁ, তো বলেই দিয়েছে, তোমার বলে দিয়েছে মানে এখানে বসিয়ে দেবো। মাইনাস, ভালো করে দেখ, 20 মিনিট বেশি টাইম লাগিয়েছিল, 20 মিনিট বেশি টাইম লাগিয়েছিল মানে কি? 20/60। এইটা হলে কি হয়ে যাবে? নর্মাল টাইমটা পেয়ে যাবো, যে নর্মাল টাইম কতটা লাগছে, ঠিক আছে? আমি দেখতে পাচ্ছি এটা চলে আসছে 300/60, 300/60 মানে 5 ঘন্টা। কোনো ডাউট এখানে? তার মানে ওর বেসিক্যালি টাইম লাগছে 5 ঘন্টা, ঠিক আছে? আমি বলেছিলাম স্বাভাবিক টাইম যদি 5 ঘন্টা লাগে, তাহলে টোটাল ডিস্টেন্সটা কত পেয়েছিলাম? 320। তাহলে স্বাভাবিক টাইম যদি 5 ঘন্টা লাগে, তাহলে 320/5, যেটা হয়ে যাবে কি এভারেজ বা গড় ইয়ে কী বলে, গড় স্পিড, হ্যাঁ গড় স্পিড, এভারেজ স্পিড, ঠিক আছে, গড় গতিবেগ। তাহলে কত আসছে? 64, 64। তাহলে এখানে দেখতে পাচ্ছি 64, তাহলে আমাকে চেয়েছিল ডি প্লাস এস। ডি কত? 320, এস কত? 64, টোটাল কর 384 আনসার, কানি কথা। কিন্তু এই অঙ্কটার মাধ্যমে অনলি এই ডেটাটাই বার করা সম্ভব, বাকি কোনো এটা বেরোবে না। একটা ম্যাথকে তো অনেকভাবে করা যায়, এইটাও আরেকটা ওয়ে যেভাবে ম্যাথটাকে কি করতে পারি, আমরা করতে পারি। আগেরটা অনেক বেশি জটিল লাগছে, কিন্তু আগেরটায় তুই যে কোনো ডেটার আনসার দিতে পারবি, যে কোনো ডেটা। ওটাতে বেশি ট্রান্সপারেন্সি আছে, এটাতে ট্রান্সপারেন্সি কম। এটাতে ম্যাথটা গিয়ে সেই একটা জায়গাতেই গিয়ে লিঙ্গার করবে, এবং মাঝখানে কোনো ডেটা যদি চেঞ্জ করে দেয় মানে কোনোভাবে, তাহলে কিন্তু সেটা তুই মানে সেখানে হ্যান্ডেল করতে পারবি না। বাট এই ম্যাথটাতে আমি বললাম না তোর একটাই ডেটা আনসার বেরোবে এখানে, ডিআরএস এর মানে আনসারটাই বেরোবে, এবং সেইটাই তুই এখানে সমষ্টি হিসাবে, মানে এক্সামিনারও চাইছে তুই এইভাবে কর। কারণ ওটাতে গেলে কি হবে, ওটাতে গেলে তুই অটোমেটিক্যালি ওই ফ্র্যাকশনে ফাঁসবি। কিন্তু যখন আমরা নর্মাল ম্যাথগুলোকে করি, তখন নর্মাল মানে কি, যে মানে ম্যাক্সিমাম 90% এই টাইম অ্যান্ড ডিস্টেন্সের ম্যাথ প্রথমে যেটা দেখাচ্ছিলাম ওইভাবে হয়, 90%। কিন্তু এটাও একটা রুল আছে, যেটা ডিকে ধরে করতে হয়, ঠিক আছে, এবং টাইম সমান করে দিয়ে করতে হয়, তো সেটাও আরেকটা রুল আছে, দুটো রুল আছে। তো যাই হোক, এটা খুব কম কাজে লাগে, ওটা বেশি কাজে লাগে। এনিওয়ে, তো সেটাতে আমরা হতে পারে আমরা কোনো ক্যালকুলেশন গন্ডগোল করেছি, আর না হলে ওটাতে জিনিসটা আরও বেশি কমপ্লেক্স হচ্ছে, দুটোর মধ্যে কোনো একটা। চল নেক্সট ওয়ান। একজন পুস্তক বিক্রেতা আছে, তার সংগ্রহে থাকা 25% পুস্তক বিক্রি করলেও
আরও 600টা বই থাকে। 25% মানে কত? 4টের মধ্যে কত? একটা। 25%, রাইট? 25% মানে 1/4। তার মানে কি 4-এর মধ্যে একটা। 4-এর মধ্যে একটা কি হয়েছে? বিক্রি করে দিয়েছে। এটা টোটাল বুকস, এটা সোল্ড বুকস, ঠিক আছে, বিক্রি করে দিয়েছে। তাহলে রিমেনিং বুকস কত? রিমেনিং বুকস 3টে। 4-এর মধ্যে একটা বিক্রি করে দিয়ে 3টে পড়ে আছে। পরীক্ষক বলে দিচ্ছে 3-এর মান হচ্ছে 600। পরীক্ষক বলে দিচ্ছে 3-এর মান 600। তাহলে 1-এর মান কত? 200। শুরুতে কতগুলো বই ছিল? তাহলে 4-এর মান কত? 200 × 4 800। ঠিক আছে, এটাও জিজ্ঞেস করতে পারো কতগুলো বই বিক্রি করেছে। তাহলে 200 × 1 = 200। তার মানে টেকনিক্যালি ওর কাছে 800টা বই ছিল, ও 200টা বই বিক্রি করেছে, ওর কাছে এখন 600টা বই পড়ে আছে। সিম্পল। ঠিক আছে, নিচের পাই চার্টে একটি কোম্পানির আমদানি এবং রপ্তানির পরিমাণ দেওয়া আছে 2013 থেকে 2019 সাল পর্যন্ত। এখানে দেওয়া আছে একটা কিছু, এবং এখানে দেওয়া আছে আমদানি আর রপ্তানির পরিমাণ দেওয়া আছে, কিন্তু এই ম্যাথটাকে পুরোপুরিভাবে তোলা হয়নি। দাঁড়া 1 মিনিট, কেন ওঠেনি? আচ্ছা, এই জায়গাটা বেসিক্যালি ওঠেনি। 1 সেকেন্ড, এটাকে এইখানে নিয়ে। তো বলা আছে আমদানি ও রপ্তানির পরিমাণ দেওয়া আছে 2013 থেকে 2019 সাল পর্যন্ত। ঠিক আছে, মজা হচ্ছে, বলছে 2016 সালে আমদানি, আচ্ছা কি কি দেওয়া আছে? আমদানি রপ্তানি, আমদানি মানে হচ্ছে ইম্পোর্ট, আর রপ্তানি হচ্ছে এক্সপোর্ট। এবার তুই ভালো করে ভাববি যে এখানে 1.55 এগুলো কি? বেসিক্যালি আমদানিটা হচ্ছে 100, আর এটা 155, আর নিচেরটা হচ্ছে 100। কি বললাম? আমদানি হচ্ছে 155 আর নিচেরটা হচ্ছে 100। মানে বেসিক্যালি যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছিস, এগুলো তোকে মানে ডিভাইড করে নিতে হবে। এখানে কিন্তু দুটো ডেটাই দেওয়া আছে, কিন্তু দুটো ডেটা তুই চোখে দেখতে পাবি না, তোকে কিন্তু বের করতে হবে, তোকে বের করে নিতে হবে। তার মানে 2019 সালের ডেটা অনুযায়ী ইনকামটা হচ্ছে, মানে ইম্পোর্ট হচ্ছে আমাদের 155, এক্সপোর্ট হচ্ছে আমাদের 100। বোঝা গেল? দুটো এটাই দেওয়া আছে, তোকে দুটো এটা ওখান থেকে বার করতে হবে। যেমন 2018টা যদি বলি, তাহলে এখানে 95/100 দেওয়া আছে, তবেই না 0.95 আসছে। বোঝা গেল? এটা কিন্তু একটা ভালো কোয়েশ্চেন। দেওয়া সবেই আছে, তোমার শুধু বার করতে হবে। মাথায় রাখতে হবে ওপরেরটা হচ্ছে ইম্পোর্ট, নিচেরটা হচ্ছে এক্সপোর্ট। 2016 সালের আমদানি 250 মিলিয়ন। 2016 সালে আমদানি 250 মিলিয়ন, এবং মোট রপ্তানি 2016 এবং 17 সালে একত্রে 500 মিলিয়ন হলে 2017 সালে আমদানি কত ছিল? তার মানে বেসিক্যালি এবার তোকে ডেটাতে খেলাবে, আর কিচ্ছু না। ঠিক আছে, এবার এটাকে বলা হচ্ছে প্রপার ম্যাথ, মানে এটাকে প্রপার মানে ডেটা ইন্টারপ্রিটেশন বলে। যত ডেটা ইন্টারপ্রিটেশনে ভালো ভালো মানে মানুষ, সব এই জায়গাটায় এসে একটু ধাক্কা খাবে। দেখ কী হবে ব্যাপারটা। বলছে 2016 সালে আমদানি 250 মিলিয়ন। 2016 সাল কোনটা? 2016 এটা দেখতে পাচ্ছি, এটা 1.25 দেখতে পাচ্ছি। তার মানে 1.25 মানে কত? মানে 125/100। 5 দিয়ে কাটো, বা 25 দিয়ে কাটো, 25 5 125, 25 5 125, 25 4 100। তাহলে ইম্পোর্ট কত? 5। এক্সপোর্ট কত? 4। আমাকে ভালো করে দেখ, ইম্পোর্ট বা আমদানি কত? 250 মিলিয়ন বলেছে, আমদানি ওপরেরটা। তাহলে 5-এর মান হচ্ছে 250, 1-এর মান কত? 50, 4-এর মান কত? 200। কোনো ডাউট এই অবধি? তাহলে 250 হচ্ছে ইম্পোর্ট, 200 হচ্ছে এক্সপোর্ট। কোনো ডাউট? আচ্ছা, তাহলে 2016 সালের আমদানি এটা, এবং মোট রপ্তানি, মোট রপ্তানি মানে এক্সপোর্ট নিয়ে কথা হচ্ছে, 2016 আর 17 সালে একত্রে 500 মিলিয়ন। তাহলে 2016-র এক্সপোর্ট তো পেয়ে গেছি 200, তাহলে 17-টা কত হবে? 17টা হয়ে যাবে 300 মিলিয়ন। ওহ, টোটালটা 500 মিলিয়ন বলা আছে না, তাহলে এর কত হয়ে গেল? অলরেডি 300 মিলিয়ন বেরিয়ে গেল। কি 2017 সালের এক্সপোর্ট বেরিয়ে গেল। 2017 তুমি এবার রেশিওটা বার করো, কত? 14/10। 14/10 মানে 2 7 14, 2 5 10, 7-এর 5। কাটাকাটি করলাম, 7-এর 5 এলো, রাইট? আচ্ছা, কত এলো? 7-এর 5 এলো। 7টা কি? ইম্পোর্ট,
নিচেরটা কত? এক্সপোর্ট। এখানে এক্সপোর্টটাই 5-এর মান 300, তাহলে 1-এর মান কত? 60। 1-এর মান যদি 60 হয়, ওপরের মানটা কত? 420। ঠিক আছে, 742, 420। এবার মজাটা হচ্ছে, জিজ্ঞেস করছে 2017 সালে আমদানি ছিল, তো ওপরেরটা কি? ওপরেরটাই আমদানি, ইম্পোর্ট, তার মানে 420 আনসার, কাহানি খতম। করেছিস এরকম ডেটা ইন্টারপ্রিটেশন আগে? কোথাও দেখেছিস? অনেস্টলি বলবি, ডেটা ইন্টারপ্রিটেশনটা আগে কোথাও দেখেছিস? ভালো অঙ্ক। তো দিন দিন এরকম হয়ে যাচ্ছে আমাদের এক্সামের ইয়ে। এবং এটা খুব ভালো অঙ্ক, লিটারালি বলছি, কারণ পরীক্ষাতে ওই ডেটা ইন্টারপ্রিটেশন বলতে আমরা ওই সিম্পল কিছু যোগ বিয়োগ গুণ ভাগ এই বুঝি। ঠিক আছে, মানে যে কোনো কি বলবো, যে কোনো রাজ্যের পরীক্ষায় চলে যায় এই জিনিসটাই হয়, সত্যি কথা বলতে। ডেটা ইন্টারপ্রিটেশন ম্যাক্স টু ম্যাক্স ওইটাই আসবে, এই লেভেলের ডেটা ইন্টারপ্রিটেশন দেয় না। আর এগুলোই কিন্তু তোকে সিলেকশন দেবে। তুই ভাববি হয়তো ম্যাথটাকে দেখে যে এইটাই কি করে পরীক্ষায় করবো, তোকে সিলেকশন কিন্তু এটাই দেবে। ঠিক আছে, এইটাই কিন্তু সবাই বুঝতে পারবে না, কারণ ওই যে পয়েন্টটা দেওয়া আছে যে এটা কী হবে, মানে লাইক তোর কি মনে হয় যে আমি যখন প্রথমবার করেছিলাম আমার মাথায় ঢুকেছিল যে এই ডেটা ইন্টারপ্রিটেশনে কী দেওয়া আছে? না। তো আমি যখনই দেখছি এখানে দেওয়া আছে আমদানি রপ্তানির কথা বলা আছে, সব পয়েন্টে আছে, তার মানে কি? এগুলো সব ফ্র্যাকশনাল ভ্যালু। এবার সেটা তোকে বুঝে নিতে হবে যে ভাই এটা ফ্র্যাকশনাল ভ্যালু। বুঝে যাচ্ছে? ক্লিয়ার? এই হচ্ছে মেন ব্যাপার। আচ্ছা, 12 থেকে এইচডাব্লিউ রাখছি। ঠিক আছে, আমরা ডাইরেক্টলি চলে যাব রিজনিং অ্যাবিলিটিতে। 12 থেকে এর পরের যে ম্যাথটা ওখান থেকে এইচডাব্লিউ রাখ, কারণ না করলে আমি সেই সব করে করে দিচ্ছি, লাভের লাভ কিছুই হবে না। এক সেকেন্ড, কি বলছে দেখে নেবো। প্রথমেরটা 24, 288, 22 কত জিজ্ঞেস করছে। আমরা যদি ভালো করে দেখি, 24 থেকে কিছু একটা মাল্টিপেলে পাচ্ছি, কত? 12। 24 থেকে 12 মাল্টিপেলে পাচ্ছি 288। এবারে হয় 22-এর সাথে 12 আছে, আর নয় 22-এর সাথে 11 আছে। তো 22-এর সাথে যদি 11 করি, তাহলে 2 2 এই 2 4 2, তার মানে বেসিক্যালি 11ই গুণ আছে এখানে, হয়ে গেল 242। 44 করে ফেলি। এবারে এখান থেকে দুটো মানে দুটো পসিবিলিটি এখান থেকে কেন বেরোলো? যেখান থেকে 12 গুণ আছে, হতে পারে যে 12ই গুণ করে দিচ্ছে, হতে পারে। আবার এটাও হতে পারে যে 12টা হচ্ছে 24-এর হাফ, তার মানে কোথাও না কোথাও এটা 22-এর হাফে 11 গুণ আছে। বুঝা গেল? তো এইটা মাথায় রাখতে হবে, যটা পসিবিলিটি বেরোচ্ছে সব পসিবিলিটিগুলো ফটাফট দেখে নাও, ব্যাস শেষ। নেক্সট বিএমসি এক্সসি এন্ড ডিওয়াই করে আছে একটা, অপশন সি হবে, ডিডব্লিউ ইভি এক্স্যাক্টলি। চলো পরেরটা, সঠিক বিন্যাস কোনটায় বোঝাচ্ছে? সঠিক বিন্যাস কোনটায় বোঝাচ্ছে? পাঁচটা তো আছে। আচ্ছা, এটা তোরা কিভাবে করিস আমাকে একটু বলবি, প্রসেস বলবি। প্রসেসটা কি? তুই কিভাবে করছিস? তুই কিভাবে করছিস? মানে তুই একদম ডাইরেক্ট তুই ইয়েতে চলে যাচ্ছিস, ওয়ার্ডে চলে যাচ্ছিস, তাই তো? প্রিয়াঙ্কা জানিস কিভাবে করতে হয় এটা? আচ্ছা, হ্যাঁ আমি জানি, আমি জানি, আমি তোকে আজকে আরও একটা নিয়ম শেখাবো, যে নিয়মটা তুই শেখার পর যে কোনো, মানে যে কোনো জিনিসকে তুই আরও কুইকলি করতে পারবি। কীভাবে করতে পারবি সেটা হচ্ছে বেসিক্যালি, তুই এখানে ওয়ার্ডে যাবিই না, তুই এখানে ডাইরেক্ট চলে আসবি অপশানে। অপশানের মধ্যে তুই শুধু ফার্স্টেরটা দেখবি। তুই ভালো করে দেখ, এখানে 2 1 2 2 আছে, এটার মানে কি?
হয় 2 হবে নয় 1 হবে, বাকি সবকে ছেড়ে দাও, শুধু 2 আর 1কে কম্পেয়ার করো। যেহেতু 3টেতে 2 আছে, ম্যাক্সিমাম চান্স হয় 2টা আগে থাকার, তাই জন্য 3টে অপশানে 2 দেওয়া আছে। তো তুই যদি এখানেও দেখিস অ্যাজ ইউজুয়াল তো 2ই কিন্তু পয়েন্টের ফার্স্টে আসছে, 1 কিন্তু পেছনে চলে গেল। তার মানে তোর এই 2টা কিন্তু রুল আউট হয়ে গেল, 2 কিন্তু থাকলো না অপশানে। ব্যাপারটা বোঝা গেল? এরপরে যদি দেখিস সেকেন্ড ডেটটায় 4 আছে, 3 আছে, 3 আছে, তুই শুধু চেক করবি 4 আর 3-এর মধ্যে কোনটা আগে। যেহেতু দুটোই 3 আছে, তাই জন্য 3এই আগে থাকার চান্স বেশি। দেখে নাও 3, তার মানে এখানে দেখ 4 পরে চলে গেল, 3এই দেখ আগে আছে, তার মানে ফার্স্ট একটা রুল আউট হয়ে গেল। পড়ে আছে দুটো অপশানের সাথে। সেখানে দেখ এখানে 4-4ই আছে, দরকার নেই কম্পেয়ার করার। এখানে দেখ 5-1 আছে, তুই শুধু চেক করবি 5 আর 1-এর মধ্যে কোনটা আগে। আমি কিন্তু ওপরেরটা এইটার সাথে এইটা কম্পেয়ার করছি, 5 আর 1-এর মধ্যে কোনটা আগে। আমি শুধু এই দুটো চেক করবো এবার, 5 আর 1-এর মধ্যে কোনটা আগে। কোনটা আগে? 5 আগে। তার মানে কোনটা আনসার হয়ে গেল? 3। কাহানি খতম। এতে জিনিসটা আরও বেটার ভাবে হয় এবং তুই কোথাও ফাঁসবি না। নাহলে তোকে এরকম এমন কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো যদি মানে সেরকম কনফিউজিং দেয়, তো ওয়ার্ডের শুধুমাত্র লাস্টের দিকে গিয়ে হয়তো ঝামেলা থাকবে, তো সেগুলো মেলাতে মেলাতে হাল খারাপ হয়ে যাবে। এবং পাঁচটার জায়গায় যদি 7টা দেয়, 8টা দেয়, যেগুলো সিজিএলে করে মাঝে মাঝে, 5টা ওয়ার্ড দেয় না, 7টা 8টা ওয়ার্ড ধরিয়ে দিল। করো এবার কম্পেয়ার বসে বসে তুমি। তাই জন্য এইটা হচ্ছে একটা নিয়ম যেটা আমরা বলা ভুল, আমি নিজে এটা বের করানো, আমার নিজের আমি এইভাবে করি, যখনই করি সেটা হচ্ছে এইভাবে করি। ঠিক আছে, এতে জিনিসটা খুব কুইক হবে এবং সাথে সাথে তোর ভুলের কোনো জায়গা থাকবে না, কারণ তুই এক্সামিনারের পয়েন্ট ধরে ধরে করছিস, যে এক্সামিনার সে যেটা দিয়েছে তুই সেই পয়েন্ট ধরে করছিস। অপশানে বেশি দেখতে পাচ্ছি 1 নম্বরে 2 আছে, তার মানে টেকনিক্যালি 2টাই আগে থাকার কথা, কিন্তু তাও আমি 100% শিওর হওয়ার জন্য 2 আর 1কে কম্পেয়ার করবো। এতে আমার লাভটা কি হলো? এতে আমার অহেতুক 3 4 5কে দেখতে হলো না। বোঝা গেল? আমার টাইম বাঁচছে। এগেন যখন আমি, হ্যাঁ, আমার মাথায় লোড কম থাকছে, আর না হলে আমাকে সেই চোখে অবজারভেশনের একদম সেই 12টা বাজিয়ে খুঁজে যাচ্ছি আমি, যে কোথায় কোনটা আছে কি বৃত্তান্ত, ওই জিনিসটা করার কোনো প্রয়োজন নেই। বোঝা যাচ্ছে? হ্যাঁ, এক্সেসিভ লোড নেওয়ার কোনো প্রয়োজন নেই যখন আমার কাছে অপশান আছে। অপশান যখন আছে তুমি কম্পেয়ার করো, কম্পেয়ার করে আগাও, মনে থাকবে কি বললাম এটা। হুম। এবং এটা করবি পরীক্ষায় তো স্টার্ট করে আনসারটা বেরিয়েও যাবে, অ্যান্ড সেটা খুব কুইকও বেরোবে, প্লাস কোনো ভুল হওয়ার জায়গা থাকবে না। মানে এমন হবে না যে কোনো মিস হয়ে গেল কোনো কিছু, ওটা হতে পারে না। ঠিক আছে, কারণ তুই ওর অপশান ওর ওপরেই কাজে লাগাচ্ছিস। ঠিক আছে। ব্যতিক্রমটিকে চিহ্নিত করো, ফ্লারিশ, প্রসপার, থ্রাইভ, এক্সাইট। কেন? তাই কি? তাই কি মানে কি অন্য কিছু ব্যাপার আছে? না, আর কিছু নেই, এটা তোর এটাই হবে, এক্সাইটই হবে। একবার তাও দেখে নিতে হবে, যখন খুব এতটা ইজি লাগবে তখন একবার দেখে নিবি তাও একবার, যে আর কোনো জায়গা থেকে কিছু মিলছে কি না। ঠিক আছে, যাই হোক, নেক্সট তারপরটা। প্রিয়াঙ্কা, হুম? মাঝের গ্যাপ তোর মাথা বলছে,
যদি ভালো করে দেখিস এখানে সব মাল্টিপল অফ টু আছে। এক মিনিট এক মিনিট এক মিনিট, একটা কেটে গেল। সরি সরি সরি, না না না, অন্য একটা জিনিস দেখছিলাম, এক মিনিট এক মিনিট, এটা না। হ্যাঁ, কি ব্যাপার আছে এখানে? মাঝের গ্যাপ। হুম হুম, এক্স্যাক্টলি। বাকি সবগুলোই, হ্যাঁ বাকি একমাত্র একটাই দ্বিগুণ আছে, বাকি কোনোটাই দ্বিগুণ নয়। ওটাই দেখলাম সবার আগে, তারপরে এখন দেখতে গিয়ে মনে হলো বাকি আরেকবার মিলিয়ে নিই। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, মাল্টিপল ইন্টু মাল্টিপল অফ টু আছে। এবার জিজ্ঞেস করছে হুইট হুইট আর সিরিয়াল আছে এখানে, উইনার প্রাইজ, টি কফি, সিনামন স্পাইসেস আর সিটি ট্রাফিক। এটা ইজি আছে, মানে ইজি মানে প্রচন্ড ইজি। তো হুইট দিয়ে তো সিরিয়ালই তৈরি হয়, রাইট? তো কী হবে? সিনামন স্পাইসেস, এক্স্যাক্টলি, সিনামন স্পাইসেস। নাগাল্যান্ড যেমনভাবে কোহিমার সঙ্গে সম্বন্ধিত, সেভাবে আসাম সম্বন্ধিত হলো ড্যাশের সঙ্গে। আসাম দিসপুর, অবভিয়াসলি ক্যাপিটাল। এক সাংকেতিক ভাষায় বিউটিকে এটা লেখা হচ্ছে। এই সাংকেতিক ভাষায় মার্টারকে সংকেতকে কি হবে, মানে মার্টারের সংকেত কি হবে জিজ্ঞেস করছে। মার্টিয়ারের সংকেত কি হবে? হ্যাঁ, অপশন ডি মানে কি? এটা লজিকটা কি আছে? অপোজিট নেই তো, অন্য কিছু দিয়েছে। অপোজিট নেই তো, প্লাস ওয়ান আছে, কিন্তু প্লাস ওয়ানটা অপোজিটে গিয়ে আছে। মানে ব্যাপারটা কি আছে? BEAUTY। হ্যাঁ, না না, হ্যাঁ ঠিক, ZUBBFC। তো বি এর সাথে প্লাস ওয়ান করলে এটা, ই এর সাথে প্লাস ওয়ান করলে এটা, ই এর সাথে প্লাস ওয়ান করলে এটা, ইউর সাথে প্লাস ওয়ান করলে এটা, টি এর সাথে প্লাস ওয়ান করলে এটা, ইউ ওয়াই এর সাথে প্লাস ওয়ান করলে এটা। এইটা হচ্ছে ফাইনাল। তো সব প্লাস ওয়ান আছে, ঠিক আছে, সমস্ত প্লাস ওয়ান আছে। বারবার বলছি এইচডাব্লিউগুলো বাড়িতে কর, এইচডাব্লিউগুলো বাড়িতে না করলে কিন্তু লাভের লাভ কিছু নেই। বিকজ এটা বাড়িতে না করলে লাভের লাভ কিন্তু কিচ্ছু নেই, বারবার করে বলছি। তো এইচডাব্লিউগুলো বাড়িতে করা প্র্যাকটিস কর। এগেন আমি কী বলে, ম্যাথ আর এটাকে কমপ্লিট করলাম না, কারণ এটা বাড়িতে না করলে আমার সে বলে দিলে কোনো লাভ হবে না, ঠিক আছে। এবারে এখানে আমাদের রয়েছে, দেখে নেবো 1930-তে কোন, ও এটা রেকর্ডিংটা চেঞ্জ করলাম না, ঠিক আছে।
জিজ্ঞেস করছে 1930-তে কোন বৈজ্ঞানিককে নোবেল পুরস্কার প্রদান করা হয়েছিল এবিও ব্লাড গ্রুপ আবিষ্কারের জন্য? বেসিক্যালি জিজ্ঞেস করছে এবিও ব্লাড গ্রুপটা কে আবিষ্কার করেছিল, কে করেছিল? বলো, কে করেছিল? ল্যান্ডস্টেইনার, ল্যান্ডস্টেইনার, মনে রাখতে হবে এটা, ঠিক আছে? এবিও ব্লাড গ্রুপ কে আবিষ্কার, মানে যে ব্লাড গ্রুপেরই আবিষ্কারক ওই লোকটা, কার্ল ল্যান্ডস্টেইনার, মনে থাকবে। এই এবি এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় রিসার্চ ফ্যাক্টর, ঠিক আছে? কি বলা হয়? রিসার্চ ফ্যাক্টর, ওকে। হ্যাঁ, এছাড়া এখান থেকে সিরামের যে আবিষ্কার সেটা হয়, ঠিক আছে? এ বি ও, এই তিনটে ব্লাড গ্রুপ এখান থেকে উনি আবিষ্কার করেন, ওকে। নেক্সট হচ্ছে ভারতের কোন দেশের সীমানা রয়েছে পূর্ব দিকে? পূর্ব দিক জিজ্ঞেস করছে, এ তো আগে কেটে গেল। বাংলাদেশ, মায়ানমার পূর্ব দিকে রয়েছে, এক্স্যাক্টলি। ড্যাশের অর্থ হলো ভারতের রাষ্ট্রপতি জনস্বার্থ সম্পর্কিত যে কোনো বিষয় বা সংবিধানের ব্যাখ্যার জন্য সুপ্রিম কোর্টের পরামর্শ চাইতে পারেন। অবভিয়াসলি যখন আমাকে অ্যাডভাইস চাইছে তখন কি আর কি হবে, অ্যাডভাইজারি জুরিসডিকশনই আনসার, ঠিক আছে? তাহলে এটা কত নম্বর আর্টিকেলে রয়েছে অ্যাডভাইজারি জুরিসডিকশন? 143, কততে রয়েছে? 143, ঠিক আছে, এক্স্যাক্টলি। আচ্ছা, হ্যাঁ, সুপ্রিম কোর্টের রিট জুরিসডিকশন কততে রয়েছে? আর্টিকেল নাম্বার 32, রিট জুরিসডিকশন, কনস্টিটিউশন, এক্স্যাক্টলি, রিট জুরিসডিকশন, রিট জুরিসডিকশন। সিকিম থেকে রাজ্যসভার মোট আসন সংখ্যা কত হলো? এবার এইগুলো হচ্ছে লাইক কিছু করার নেই, এগুলো হচ্ছে আমরা সেন্ট্রালে পরীক্ষা দিচ্ছি এবং আমরা মার খাবো, এটা ভেবে নিয়ে পরীক্ষা দেওয়া, ঠিক আছে? তো হ্যাঁ, কিছু করার নেই, এইরকমভাবে বলা সম্ভব নয় যে কোন রাজ্যে কত আসন সংখ্যা, তাই আমি এটা এখনও স্কিপ করাচ্ছি, কারণ পরীক্ষাতেও তুই এটা স্কিপ করবি, কিচ্ছু করার নেই, ঠিক আছে? আমি যবে থেকে পরীক্ষা দিচ্ছি, কোনো বছর বিহারের সিট সংখ্যা কত, কোনো বছর তেলেঙ্গানার সিট সংখ্যা কত, আরে ভাই সিট সংখ্যা জেনে কী করে যাব? এটা সম্ভব নাকি? প্রত্যেক এতে এটা চেঞ্জ হচ্ছে। আমি ওয়েস্ট বেঙ্গলের বলতে পারি, কিন্তু আমি বাকি রাজ্যগুলোর মনে রেখে কী করবো? 28খানা রাজ্য আছে, কি মানে পাগল ফাগল আছে? স্বাভাবিকভাবে মনে রাখা সম্ভব নয়, তাই মনে রাখাও দরকার নেই, এটা স্কিপেই করতে হবে। এটা অনলি যারা সিকিম থেকে পরীক্ষা দিচ্ছে তাদের জন্য এটা সেবারের লাখ ফেভার করেছে, সোজা কথা। যে বছর ওয়েস্ট বেঙ্গল জিজ্ঞেস করবে, যেটা কোনো বছর এখনো করেনি, সেই বছর আমাদের লাখ ভালো থাকবে, বোঝা যাচ্ছে? আদারওয়াইজ এই কোয়েশ্চেনটা স্কিপেই হবে। আর এই নাম্বারগুলো তোকে তুলতে হবে ম্যাথ প্লাস রিজনিং প্লাস ইংলিশে, কারণ জিকেতে তোকে কি হবে, জিকেতে কিন্তু ইউ উইল বি কিল্ড, কিচ্ছু করার নেই, মারবেই জিকেতে। দারাশিকোতে হত্যা করা হয়েছিল কোন ভাইয়ের সাথে বিবাদের দরুন? বেসিক্যালি কে হত্যা করেছিল তারাকে? ইজি কোয়েশ্চেন, কে হত্যা করেছিল? ঔরঙ্গজেব, ঔরঙ্গজেবের আরেকটা নাম কি ছিল, মানে কোন উপাধি নিয়েছিলেন? ডব্লিউবিসিএস, বলো। আলমগীর, জিন্দা পীর। ঠিক আছে, আচ্ছা। নেক্সট ওয়ান, আর ঔরঙ্গজেব মারা কবে যান? এটাও এগেন ইম্পর্টেন্ট প্রশ্ন। 1707, বুঝতে পারছিস? প্রিপারেশন। নেক্সট, আরবিক ভাষায় রচিত আল বিরুনির ভারতীয় উপমহাদেশের সম্বন্ধীয় গ্রন্থের নাম হলো? এটা কোনো কোয়েশ্চেন হলো? লিটারেল কিতাবুল হিন্দ ডেফিনেটলি, আর কোনো মানে বাকি তিনটা তো নট দ্যাট ইম্পর্টেন্ট। সিনাবার, এইচজিএস হলো কোন ধাতুটা করি? এইচজি যদি কেউ চেনে তাহলে বলে দেবে। ওটা এইচজি রে, এইচজি নয়। মার্কারি, অ্যালুমিনিয়াম থাকলে এল থাকতো, যেমন বক্সাইট Al2O3, বক্সাইট Al2O3। পরের দিনের ক্লাসে ওই যে সায়েন্সের যে প্র্যাকটিস সেটটা আছে ওটাকে শেষ করবো পরের দিনের ক্লাসে, ওখানে অনেকগুলো দেওয়া আছে, ওটা করে রাখবি বাড়িতে। মহারাজা রঞ্জিত সিং এর গোল্ড কাপ সম্বন্ধিত হলো?
ও রঞ্জিত সিং গোল্ড কাপ, এটা কার সাথে সম্পর্কিত? রঞ্জিত সিং গোল্ড কাপ কার সাথে সম্পর্কিত? আমাদের হকির সাথে সম্পর্কিত ডেফিনেটলি। তার রঞ্জিত হকি খেলতো, এটা মাথায় রাখতে হবে। রঞ্জিত হকি খেলতো, এটা মাথায় রাখতে হবে। এটা মাথায় থাকলে জিনিসটা মাথায় রয়ে যাবে। ঠিক আছে, যেমন সন্তোষ ফুটবল খেলতো, এরম টাইপের। তার সন্তোষ ট্রফি কার সাথে অ্যাসোসিয়েটেড? ফুটবলের সাথে অ্যাসোসিয়েটেড। ঠিক আছে, এজরা পোলো খেলতো, এইভাবে মাথায় রাখতে হবে। মানে এগুলোকে পার্সনের নাম দিয়ে মাথায় রেখে দেবে। তার এজরা কাপ কার সাথে অ্যাসোসিয়েটেড? পোলোর সাথে অ্যাসোসিয়েটেড। ঠিক আছে, মাথায় থাকবে। চলো, সিংহ চিতা বাঘ এটা কোন বংশীয় প্রজাতি? আচ্ছা, রঞ্জি ট্রফি 2000, রঞ্জি বলছি সরি, সন্তোষ ট্রফি। ঠিক আছে, সন্তোষ ট্রফি 2025 এটা কে জিতেছে? কোন রাজ্য? সন্তোষ ট্রফি 2025 কোন রাজ্য জিতেছে? ক্রিকেট হলে মনে থাকতো, ফুটবল তো মনে থাকে না। আরে কি জিজ্ঞেস করছি, তুই কি বলছিস? সন্তোষ ট্রফি 2025 কোন রাজ্য জিতেছে জিজ্ঞেস করছি। আচ্ছা, যেখানে ডিস্টারবেন্স নেই সেরকম জায়গায় চলে যা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, অসুবিধা নেই। সন্তোষ ট্রফি 2025 কোন রাজ্য জিতেছে? আমাদের ওয়েস্ট বেঙ্গল জিতেছে, মাথায় রাখবি। ঠিক আছে, সন্তোষ ট্রফি 2025 ওয়েস্ট বেঙ্গল। ওকে, মানে নেক্সট কোনো কোয়েশ্চেনে, নেক্সট কোনো পরীক্ষা জিজ্ঞেস করে দিতে পারে। নেক্সট, সিংহ চিতা বাঘ এটা কোন বংশীয় প্রজাতি? প্যান্থেরা, এক্স্যাক্টলি। এটা কোন ইয়ে? এটা হচ্ছে প্যান্থেরাই হওয়ার কথা। প্যান্থেরা প্যান্থেরা প্যান্থেরা। কারণ ফেলিস হলে আমাদের ফেলিসটা কি হয়ে যাচ্ছে? ফেলিস ডোমেস্টিকা, এটা হচ্ছে মাছি। ঠিক আছে, টাইগ্রিসটা নয়, টাইগ্রিস বলে কিছু নেই। শুনলাম, এটাও দরকার নেই। ঠিক আছে, নেক্সট। টাইগ্রিস এন্ড ইউফ্রেটিস, ঠিক আছে। নেক্সট হচ্ছে ড্যাশ তৈরি সেলেন্ট্রি কোষ দ্বারা? ও স্ক্লেরেন কাইমা। আচ্ছা, স্ক্লেরেন কাইমা থেকে একটা প্রশ্ন করেছে, স্ক্লেরেন কি কোষ তারা জিজ্ঞেস করছে। ঠিক আছে, আহ, এটি সাধারণত অনুপস্থিত থাকে প্রাথমিক ফ্লোয়েমে, কিন্তু সেকেন্ডারি ফ্লোয়েমে দেখা যায়। কিটা সেটা জিজ্ঞেস করছে। এসএসসির এই কোয়েশ্চেনগুলো খুব ফেমাস প্রশ্ন। তো এটা হচ্ছে ফ্লোয়েম ফাইবার। এটা হচ্ছে বেসিক্যালি ফ্লোয়েম ফাইবার। ফ্লোয়েম ফাইবার বা ফ্লোয়েম তন্তু যেটা, সেটা ওই মৃত স্ক্লেরেন কাইমা যে কোষগুলো বা তন্তুগুলো হয়, ঠিক আছে, সেটার মধ্যে, সেটার সাথে থাকে সিভ টিউবের মধ্যে। ঠিক আছে, এবং এটা মেকানিক্যাল সাপোর্ট দেওয়ার কাজ করে, আর কিছুই না। ঠিক আছে, তো সেটা হচ্ছে স্ক্লেরেন কাইমা, স্ক্লেরেন কাই কোষ দ্বারা জিজ্ঞেস করছে, তাহলে এটা হয়ে যাবে আনসারটা ফ্লোয়েম ফাইবার, মনে থাকবে। ফ্লোয়েম ফাইবার। কোন বছরে জাভাস্ক্রিপ্ট কোম্পানি ল্যাঙ্গুয়েজের সূচনা করেছিল? ব্যাস হয়ে গেল এখানে। আনসার হয়ে যাবে কি? 1995। জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ মানে জাভা যেটাকে আমরা পড়ি, জাভা ল্যাঙ্গুয়েজ, সেটা 1995-এ এসেছিল। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার আনসার। পরেরটা, বিস্ফোরক আগ্নেয়গিরি, সবচেয়ে বিস্ফোরক আগ্নেয়গিরি এদের মধ্যে কোনটা? তো চারটে টাইপের আগ্নেয়গিরি হয়, একটা সিডার কোন, একটা ফ্ল্যাট ব্যাসাল্ট, সিল্ড আর ক্যালডেরা, চারটেই দেওয়া আছে। তো তোমার কোনটা এখানে আনসার হবে সেটা বলতে হবে। ক্যালডেরা ফর শিওর, কারণ এটা ক্লাস 12-এর কিছু ছিল, জিওগ্রাফিতে ছিল, মনে পড়েছে। বলের প্রাবল্য সাধারণত বোঝানো হয় কি দিয়ে? বলের প্রাবল্য মানে ম্যাগনিটিউড, মাত্রা। বলের প্রাবল্য সাধারণত বোঝানো হয় মাত্রা দিয়ে। মাত্রা, হ্যাঁ, বার দিয়ে। তো ওটা দিয়ে এটাকে বোঝানো হয়। নেক্সট হচ্ছে ড্যাশ একটি স্টোরেজ ডিভাইস নয়? আইপড, আইপড কি স্টোরেজ ডিভাইস নয়? আইপড অবভিয়াসলি স্টোরেজ ডিভাইস। বহুদিন আগে সেই গান থাকতো আইপডের মধ্যে, ছোটো আইপডগুলো হতো। দিস দ্য স্টোরেজ ডিভাইস। পেন ড্রাইভ স্টোরেজ ডিভাইস, ফ্ল্যাশ ড্রাইভ স্টোরেজ ডিভাইস। একমাত্র লিনাক্স হচ্ছে কি অপারেটিং সিস্টেম, ওএস। এটা উইন্ডোজ, ডস অ্যান্ড লিনাক্স তিনটে হচ্ছে অপারেটিং সিস্টেম। ঠিক আছে, তাহলে এটা অপারেটিং সিস্টেম, এটা কোনো স্টোরেজ ডিভাইস নয়। ম্যাগনেসিয়াম,
ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন কি হবে? ডেফিনেটলি ম্যাগনেসিয়াম অক্সাইড। এবার ম্যাগনেসিয়াম অক্সাইডের সংকেতটা কি? MgO। ঠিক আছে, ম্যাগনেসিয়াম অক্সাইড এটা। অ্যাসিড ও ক্ষারের মধ্যেকার বিক্রিয়াকে কি বলা হয়? অ্যাসিড মাইনাসে ক্ষার প্লাসে নিউট্রালাইজ হয়ে যাবে, তাহলে নিউট্রালাইজেশন। ঠিক আছে, পরেরটা এক অনুমান অনুযায়ী প্রায় 1.5% বনাঞ্চল ধ্বংস হয়েছে, বলা কি সম্ভব? না। তো মাথায় রাখো 40%, কিন্তু কিছু করার নেই, পরীক্ষায় আসলে মনে থাকলে ভালো, না থাকলে গেল। ড্যাশ স্কিম হলো কেন্দ্রীয় সরকারের চালু করা একটি নতুন শস্য বীমা প্রকল্প কৃষি কার্যের বিস্তারের উদ্দেশ্যে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, এটা হচ্ছে আমাদের শস্য বীমার কথা বলা আছে, তো মানে ক্রপ ইন্স্যুরেন্স ফসল বীমা যোজনা, এক্স্যাক্টলি। ঠিক আছে, কে প্রোটন আবিষ্কার করেছিলেন? সাধারণ প্রশ্ন। রাদারফোর্ড। এবারে সিজিএল মেন্সে জিজ্ঞেস করেছিল নিউট্রন কবে আবিষ্কার হয়, জাস্ট ইমাজিন। ঠিক আছে, কি দিয়েছিলি তুই? মানে ও দেখেছিলি প্রশ্নটা, আচ্ছা। নিউট্রন কবে আবিষ্কার হয়, ঠিক আছে। মানে এত কিছু থাকতে থাকতেও জিজ্ঞেস করলো কবে আবিষ্কার হয়, ঠিক আছে। আমি পরীক্ষার হলে বসে ওটা আমি স্কিপ করেছি, কিছু করার নেই, মনে ছিল না আমার কবে আবিষ্কার হয়। কবে আবিষ্কার হয় এটা বলা যায় নাকি? লাইক হিস্ট্রি, তুমি হিস্ট্রির সাল জিজ্ঞেস করছো না, তুমি কেমিস্ট্রির সাল জিজ্ঞেস করছো, অবাক ব্যাপার। হ্যাঁ, বাট কেমিস্ট্রির সাল কে মুখস্থ রাখে ভাই? সেটাও এখন মুখস্থ রাখতে হবে, এই হচ্ছে অবস্থা। ঠিক আছে, সব মনে ছিল, চার্জ ফার্জ এভরিথিং মনে ছিল, কিন্তু কবে আবিষ্কার হয় সেটা কোনোদিন দেখে যায়নি। ইভেন বইয়েও কোথাও লেখা থাকে কিনা ডাউট আছে। যাই হোক, তো ভারতের সংবিধান রচনায় গঠিত সংস্থাটির নাম কি? গণপরিষদ। Correct. ভারতের কোন শহরে ধামের স্তূপ অবস্থিত? অ্যাকচুয়ালি ধামেক, এটা ধামেক, ক ধামের, ধামের নয়, ধামেক। এটা ইংলিশে লেখা থেকে DHAMEK, ধামেক। এবং বিশ্বাস করবি না, এই প্রশ্নটা এত ইম্পর্টেন্ট, এখনো অবধি যদি আমি 12টা টোটাল পরীক্ষা দিয়েছি, তার মধ্যে 8টা পরীক্ষায় প্রশ্নটা জিজ্ঞেস করেছে। এই কোয়েশ্চেনটার কি ইম্পর্টেন্স আছে আমি সত্যিই জানি না, কিন্তু এটা সবার ফেভারিট কোয়েশ্চেন, কেউ বাদ নেই। এটা BPSCও জিজ্ঞেস করে নিয়েছে, এটা SSCও জিজ্ঞেস করে নিয়েছে, এটা PSCও জিজ্ঞেস করে নিয়েছে। এবার বল। ধামেক বারাণসী, সারনাথের কাছে আছে, ইউপিতে। ঠিক আছে, বারাণসী আনসার, এটা মাথায় রেখে দে, কিন্তু এটা প্রায়ই দেখতে পাবি কোয়েশ্চেনটা। বাগরু চিত্রকলা ভারতের কি রাজ্যে দেখা যায়? ভারতের কোন রাজ্যে দেখা যায় বাগরু? বাগরু হচ্ছে রাজস্থান, অবভিয়াসলি। পরেরটা জিজ্ঞেস হচ্ছে কোন প্রকল্প চালু করা হয় দরিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারদের LPG সংযোগ পেতে সহায়তার জন্য? LPG সংযোগ মানে উজালা কি উজ্জ্বলা? প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, উজালা নয়, উজ্জ্বলা। উজালা যোজনা যেটা, সেটাতে LED দেওয়া হতো, হ্যাঁ, LED বাল্বগুলো দেওয়া হতো, ঠিক আছে, উজালাতে। আর উজ্জ্বলা যেটা, সেটাতে দেওয়া হতো হচ্ছে, এমনি এমনি দেয়নি প্রশ্নটা, দিয়েছে এই কারণে যাতে কনফিউশনটা হয়। ঠিক আছে, এবারে মজাটা হচ্ছে এটাও জিজ্ঞেস করে নেবে, উজ্জ্বলা স্টার্ট কবে হয়? তো উজ্জ্বলা স্টার্ট হয় 2016-তে। ঠিক আছে, উজ্জ্বলা 2016-তে। গণপরিষদের প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? 46। ডেট মনে আছে? 9 ডিসেম্বর 1946। ভারতের মানব শরীরে কতগুলো প্যারাথাইরয়েড গ্ল্যান্ড রয়েছে থাইরয়েড গ্ল্যান্ডের পেছনে? প্যারাথাইরয়েড গ্ল্যান্ড কতগুলো রয়েছে? 4টে, এক্স্যাক্টলি, চারটে। ঠিক আছে, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড 4টে রয়েছে থাইরয়েড গ্ল্যান্ডের পেছনে, একদমই ঠিক। আচ্ছা, ইংলিশটা আজকে আমি আর করছি না, ঠিক আছে। তাহলে এই যতটা অবধি হলো সেটা মাথায় রাখ, আর যেটা হয়নি সেটাকে HW করে কমপ্লিট কর। ঠিক আছে, বাই দ্য নেক্সট ক্লাস পুরোটা কমপ্লিট হয়ে যাওয়া চাই। প্রিয়াঙ্কাকেও বলছি, তোকেও বলছি, দুজনে কমপ্লিট কর বাকিটা। ঠিক আছে,
আর তার সাথে আরেকটা প্র্যাকটিস সেট দেওয়া আছে, যেটা আমি মনে হচ্ছে না তোরা করেছিস বলে, তো সেটাকে কমপ্লিট করে রাখ, কারণ ক্লাসেই আমি আনসার বলে দেবো তো এটার মধ্যে কোনো লাভ নেই। ঠিক আছে, সেটা কিন্তু তোকে প্র্যাকটিস করতে হবে বাড়িতে, তারপর আটকালে আমি বলে দিচ্ছি সেটাতে প্রফিট হবে। ঠিক আছে, তাই বলছি, না না আপলোড করতে হবে না, তুই নিজের কাছে রাখ জিনিসটা, যখন আমি আবার ক্লাসে বলবো তখন তোর কাছে আনসারগুলো রেডি থাকে। এরকম না হয় যে তখনই তুই বসে বসে প্রসেস করছিস কোয়েশ্চেনটাকে। বোঝা গেল? তাহলে প্রিয়াঙ্কা, ওই যেটা পাঠিয়েছিলাম ওটা আছে তো? কি বলে সায়েন্সের যে প্র্যাকটিস সেট, একটা 4টা না 5টা চ্যাপ্টার আছে। হ্যাঁ, ওটাকে কমপ্লিট করে রাখো বাই দ্য নেক্সট ডে। গ্রুপে ইয়েতে পাঠিয়েছি, কম্পিটিটিভই পাঠিয়েছি। কম্পিটিটিভই পাঠিয়েছি। হ্যাঁ, সায়েন্স প্র্যাকটিসের চ্যাপ্টার ওয়াইজ, যেটাতে দেখ 13খানা পেজ আছে, এটাই বেশ কয়েকটা চ্যাপ্টার আছে, তো এটাকে কভার করে রাখবি বাই দ্য নেক্সট ডে। ঠিক আছে, এক্সাম টেস্ট আমি এই দুটোকে তুই আগে কমপ্লিট কর, উইদাউট ফেল এই দুটোকে আগে কমপ্লিট কর। টেস্ট তার মাঝখানে থাকলে আমি সেন্ড করে দেবো, এই দুটোকে আগে কমপ্লিট কর তার মাঝখানে। হ্যাঁ ঠিক আছে, এইটা এই দুটোকে কমপ্লিট করে রাখ। দুটো জিনিস বললাম, যেটা যতটা অবধি এর মধ্যে হয়েছে, ম্যাথ যেটা বাকি আছে সেটা, রিজনিং যেটা বাকি আছে সেটা, ইংলিশ পোর্শনটা যেটা বাকি আছে সেটা, এই তিনটে হয়ে গেল। আর জিএস এর জন্য দিয়ে দিলাম ওই সায়েন্সের পোর্শনটা। তাহলে 4টেই প্র্যাকটিস হলো। ওকে, ঠিক আছে, চলো শেষ করলাম তাহলে আজকে এখানে। ওকে, হ্যাঁ।